আচ্ছা, ওকে। সো আমরা গতদিন কিন্তু দেখছিলাম আমাদের 806 মাইক্রোপ্রসেসরের পিন ডায়াগ্রাম দেখছি। আমি বলছিলাম যে আমাদের এখানে কিছু স্ট্যাটাস রেজিস্টার থাকে। স্ট্যাটাস রেজিস্টারে টোটাল 8টা স্ট্যাটাস রেজিস্টার আছে। 8টা স্ট্যাটাস রেজিস্টারের ভিতরে মিনিমাম মোডে আছে হচ্ছে আমাদের শুধুমাত্র এই 5টা। ঠিক আছে, মিনিমাম মোডে আছে এই 5টা। আর ম্যাক্সিমাম মোডে এই 5টা তো আছে, সেই সাথে আমাদের আরো 3টা আছে। টোটাল 8টা স্ট্যাটাস মাল্টিপারপাস কাজ করে। এই 3জন কি কাজ করে? এই 3জন তো আমাদের এই 8জন তো বন্ধ হয়ে গেছে, তাই না? যেমন এই যে ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্টের কাজটা তো এখন করার মতো আর কেউ নাই। এই যে এখান থেকে ইন্টারাপ্ট রিকোয়েস্ট যে পাঠাবে এনএমআইআর আইএনটিআর, এই আইএনটিএ যে অ্যাকনলেজমেন্ট পাঠাতো সে তো আর এখন পাঠাতে পারছে না। সো এই যে কাজ প্লাস হচ্ছে এই যে এএলই এর কাজ ছিল হচ্ছে অ্যাড্রেস ল্যাচ এনাবল করা, ডাটা এনাবল করা, এই কাজগুলো কিন্তু সব বন্ধ হয়ে গেছে। ডাটা ট্রান্সমিশন রিসিপশন, ঠিক আছে, তারপরে মেমোরি থেকে আইও নিয়ে কাজ করা, মেমোরি আইও ইনপুট আউটপুট, মেমোরি এবং ইনপুট আউটপুট কাজ করবে, রিড করবে, রাইট করবে। রিডটা অবশ্য আলাদা আছে কিন্তু রাইট করতে পারছে না। হোল্ড হোল্ড অ্যাকনলেজমেন্ট এই যে কাজ করতে পারছে না। হোল্ড স্যার অ্যাকনলেজমেন্ট যেটা স্যার করতো একটু কথা সেটা। বলতাম। হ্যাঁ বলো। স্যার এটা করানো হয়েছিল মেবি স্যার। হ্যাঁ হয়েছিল, আমি জাস্ট একটু রিভিউ করছি আজকে। ও আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, সো হোল্ড আর হোল্ড অ্যাকনলেজমেন্ট এই দুইটা জিনিস যেটা কাজ করতো, এখানে আমরা রিকোয়েস্ট আর গ্রান্ট দিয়ে সেই কাজগুলো করছি। একটা এখানে জাস্ট একটা হতো হোল্ড দিয়ে, একটা হতো হোল্ড অ্যাকনলেজমেন্ট আর একটা দিয়ে পাঠাতো। এটা অবশ্য আমি বলছিলাম এরর প্রবলেম আছে। আচ্ছা, সো সেখানে আমাদের এখানে রিকোয়েস্ট আর গ্রান্ট কিন্তু ওই কাজ করছে, কিন্তু এখানে আমরা এখন দুইটার জায়গায় এখানে আমরা 4টা কাজ করতে পারছি। আর লক একটা কাজ করছে। বাট এই 3জন মিলে আমরা যেটা দেখেছিলাম যে 3জন মিলে কিন্তু আমাদের 8টা কাজ করছে। এই যে 7টা কাজ করছে, তাই না? এই দেখো সবাই যখন জিরো তখন ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট পাঠাচ্ছে, তারপরে হচ্ছে হল্ড করছে, রিড আইও পোর্ট, রাইট আইও পোর্ট, মেমোরি, রিড মেমোরি, রাইট মেমোরি, এরকম বেশ কিছু কাজ করছে। ঠিক আছে, টোটাল এই 8টা কাজ এই করে দিচ্ছে। তবে 7টা কাজ করছে, সবাই যখন ওয়ান তখন হচ্ছে ইনঅ্যাক্টিভ থাকছে। তারপরে আমাদের এখানে আরো স্ট্যাটাস আছে, এই স্ট্যাটাস গুলো আলাদা আলাদা কাজ করে। প্লাস হচ্ছে আমাদের এখানে কিউ স্ট্যাটাস আছে, সেটা কাজ করছে। এই স্ট্যাটাস তো মিনিমাম ম্যাক্সিমাম মোড 2 মোডেই কাজ করছে এই 5জন। ওকে, যাই হোক এগুলো সব আমরা আলোচনা এর আগেই করেছি, আমি জাস্ট একটু হালকা রিভিউ করলাম। কিউ স্ট্যাটাস কি কাজ করছে, যে রিকোয়েস্ট গ্রান্ট কি কাজ করছে তোমাদের পড়তে বলছিলাম। আমরা আর্কিটেকচার পড়ে ফেলছিলাম। আর্কিটেকচারে আমরা 806 এর আর্কিটেকচার পুরোটাই বলেছি। এখানে আমরা এখান থেকে 3টা কোশ্চেন আমরা পাই, সেটা বলেছিলাম। একটা হচ্ছে 806 মাইক্রোপ্রসেসরের আর্কিটেকচার বা ব্লক ডায়াগ্রাম বা ইন্টারনাল ডায়াগ্রাম, কথা একই, যে এইগুলো অঙ্কন করে এটাকে ব্যাখ্যা করো, বা যে কোনো একটা ইউনিটের ব্যাখ্যা করো। যদি এক্সিকিউশন ইউনিট বলে তাহলে এক্সিকিউশন ইউনিটের ব্যাখ্যা করতে হবে, যদি বাস ইন্টারফেস ইউনিট বলে তাহলে বাস ইন্টারফেস ইউনিটের ব্যাখ্যা করতে হবে। ওকে, সো এখানে আমরা তাহলে এগুলো সব আমাদের শেষ হয়ে গেছিল। এরপরে হচ্ছে আমি বলেছিলাম যে এখান থেকে আরো একটা পার্ট আছে যেটা শুধুমাত্র রেজিস্টার স্ট্রাকচার। শুধু রেজিস্টার স্ট্রাকচার কি কি নিয়ে হবে? এখানে এই যে আমাদের এই রেজিস্টার গুলো আছে, এখানে আমাদের দেখো এই যে জেনারেল পারপাস রেজিস্টার থেকে শুরু করে এখানে আমাদের এই রেজিস্টার গুলো আছে। আর এখানে এই যে ফ্ল্যাগ রেজিস্টার, এই রেজিস্টার গুলা আমাদের এক্সিকিউশন ইউনিটের। আর বাস ইন্টারফেস ইউনিটের আমাদের এখানে এই যে কয়টা রেজিস্টার আছে, এই রেজিস্টার কয়টা, ঠিক আছে? তো এইগুলো নিয়ে আমাদের একটা এই ইন্টারনাল কমিউনিকেশন রেজিস্টার বা টেম্পোরারি রেজিস্টার, এগুলো আসলে জাস্ট কমিউনিকেশন এবং টেম্পোরারি ডাটা রাখার জন্য, এটা মেন রেজিস্টার না, যার জন্য এটা আমরা রেজিস্টার স্ট্রাকচারের ভিতরে রাখি নাই। পরের স্লাইডে গেলে বুঝতে পারবা। দেখো এটা এই যে এগুলো সব তো ব্যাখ্যা করাই আছে। এখানে আমরা রেজিস্টার স্ট্রাকচার, এটা হচ্ছে আমাদের রেজিস্টার স্ট্রাকচার,
যেটা আমি একটু আগে বললাম, যে আমাদের ওই যে জেনারেল রেজিস্টার, পয়েন্টার দুইটা, ইন্ডেক্স রেজিস্টার দুইটা, ফ্ল্যাগ রেজিস্টার, আর এখানে আইপি ইনস্ট্রাকশন পয়েন্টার, আর হচ্ছে 4টা সেগমেন্ট। এখানে এই পাশে আছে 5টা রেজিস্টার, আর এই পাশে হচ্ছে এই 4টা, 5 6 7 8টা, আর ফ্ল্যাগ রেজিস্টার 9টা, তাই না? নিচে ছিল ফ্ল্যাগ রেজিস্টার, আর এর হচ্ছে এই 5টা এই পাশে। এই কয়টা নিয়ে হচ্ছে শুধুমাত্র রেজিস্টার স্ট্রাকচারের ব্যাখ্যা করো যদি বলে, তাহলে এই ছবিটা অঙ্কন করে এই রেজিস্টার গুলোকে নিয়ে তুমি ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, এরপরে আসছে হচ্ছে, এগুলো তো ব্যাখ্যা এখানে করাই আছে, এগুলো তোমাদেরকে দেখতে বলছিলাম। এখন আসি ফ্ল্যাগ রেজিস্টারের। ফ্ল্যাগ রেজিস্টারের জন্য আমি তোমাদের একটা সুন্দর ফর্মুলা দেব। এটা হচ্ছে আমাদের ওই যে ফ্ল্যাগ গুলো বলছিলাম, আমি এর আগে বলেছিলাম, ফ্ল্যাগ মানেই হচ্ছে আমার ওই সংকেত যে পাঠাচ্ছে তার একটা নির্দেশনা ওর কাছ থেকে আসবে, যে ওই ওই বিটটা হাই হলে বুঝবে যে এই কাজটা হচ্ছে। এরকম আমাদের তো সব রেজিস্টারই 16 বিটের, সো ফ্ল্যাগ রেজিস্টারও আমাদের 16 বিটের। এই 16 বিটের ফ্ল্যাগ রেজিস্টার, এখান থেকে 0 থেকে 15 16 বিটের ফ্ল্যাগ রেজিস্টার। এই ফ্ল্যাগ রেজিস্টারের ভিতরে টোটাল কাজ করে হচ্ছে আমাদের 9টা ফ্ল্যাগ, 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা ফ্ল্যাগ। সো এই 9টা ফ্ল্যাগের নামগুলো মনে রাখার জন্য আমি একটা তোমাদের ফর্মুলা বলি, সেটা হচ্ছে অডিটস, ও ডি আই টি এস, অডিটস, জেড এ পি সি, অডিটস যা পিসি, মানে পিসি একজন ব্যক্তি, তাকে তুমি বলছো যে হচ্ছে তুমি অডিটে যাও। ঠিক আছে, ফর্মুলাটা অডিটস জেড এ যা পিসি, ওকে। কিন্তু বলতে হবে অডিটস যা পিসি, ওই জেড থেকে যেই বলছি তখনই আমাদের একটা স্পেস, পি সি, এইগুলো একটা করে স্পেস। এখন এটা শুরু হবে হচ্ছে 11 নম্বর থেকে। 11 নম্বর থেকে, তাহলে এই দেখো, ও থেকে যে ও ডি আই টি এস জেড, অডিটস যা, এখন টান দিচ্ছি যা পিসি, এই যে জেড এর পরে একটা টান, অর্থাৎ স্পেস এ, একটা স্পেস পি, একটা স্পেস সি। ক্লিয়ার? মানে 11 নম্বর থেকে দিয়ে একদম 0 নম্বর পর্যন্ত আসবে, মাঝখানে যা পি সি। ওকে, সো এটা হচ্ছে একটা শর্টকাট ফর্মুলা মনে রাখার জন্য। এটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে তোমার ফ্ল্যাগ রেজিস্টার ক্লিয়ার। এখন আসো এই যে ফ্ল্যাগ রেজিস্টার গুলো, এটা আসলে কি নাম? এই যে ও ডি আই টি এস জেড এ পি সি, এই নামগুলো আমাদের একটু জানতে হবে। এই সি হচ্ছে ক্যারি ফ্ল্যাগ। সি অর্থ কি? সি অর্থ হচ্ছে ক্যারি ফ্ল্যাগ। ক্যারি বলতে কি বোঝাচ্ছি? আমাদের যে আমরা ওই যোগ যে করি, যোগের ক্ষেত্রে আমাদের যে হাতে থাকে, যেমন আমরা বাইনারি যোগ করছিলাম, সাপোজ এইটাই হোক, এই যে 1 আর 1 যোগ করলাম, 1 আর 1 2 এর শূন্য বসলো, হাতে থাকলো 1। এই যে হাতে থাকা যে ভ্যালুটা, এই ভ্যালুটা যে হাতে আসে, এটা বোঝার জন্য এই ফ্ল্যাগটা হাই থাকে। এই ফ্ল্যাগটা হাই থাকলে তখন মাইক্রোপ্রসেসর বুঝবে যে ও হাতে কোনো একটা কিছু আছে। ঠিক আছে, এরপরে আসছে, এটা হচ্ছে প্যারিটি ফ্ল্যাগ। প্যারিটি ফ্ল্যাগ হচ্ছে আমাদের প্যারিটি বিট। আমাদের এই যে একটা আছে, এখানে আছে 1 আছে কয়টা, এই 1 কে প্রায়োরিটি বলা হয়। প্রায়োরিটি থেকে প্যারিটি, এই 1 যে কয়টা আছে, 1 যেহেতু এখানে 4টা আছে, তাহলে এটাকে বলা হবে ইভেন প্রায়োরিটি বা ইভেন প্যারিটি। যদি এখানে আর একটা থাকতো, এখন কিন্তু এটা হচ্ছে অড প্যারিটি হয়ে গেছে, 1 2 3 4 5টা। এই প্যারিটি ফ্ল্যাগের মাধ্যমে প্যারিটি বোঝায়, যে ইভেন প্যারিটি না অড প্যারিটি। ঠিক আছে, আচ্ছা, এই এটা গেল প্যারিটি ফ্ল্যাগ। এরপরে আসছে, এটা হচ্ছে অক্সিলারি ফ্ল্যাগ। ঠিক আছে, অক্সিলারি ফ্ল্যাগ যেটা, সেটা হচ্ছে অক্সিলারি ক্যারি। আমাদের যে যোগ করি, সাপোজ এখানে আমরা
এই যে 8 বিটের যোগ, এই যে 4 বিট পরে, এটা হচ্ছে 4 বিটের একটা করে নিব, এই 4 বিট পরে যে ক্যারিটা আসে, যদি এখানে যদি ক্যারি আসে, তাহলে সেই ক্যারিটা যে এখানে যোগ হবে, এই 4 বিট পরের যে ক্যারিটা আসে সেই ক্যারিটাকে বলা হয় অক্সিলারি ক্যারি, 4 বিট পর পর যে ক্যারি। ঠিক আছে, আচ্ছা এরপরে আসছে জিরো ফ্ল্যাগ। জিরো ফ্ল্যাগটা কি? জিরো ফ্ল্যাগ হচ্ছে আমার যদি রেজাল্ট পুরো জিরো থাকে, তাহলে এই এই ফ্ল্যাগটা অ্যাক্টিভ হয়। এটা হাই হলে বুঝবে যে হ্যাঁ জিরো, আবার রেজাল্টটা জিরো। এটা হচ্ছে সাইন ফ্ল্যাগ। ঠিক আছে, এটা হচ্ছে সাইন ফ্ল্যাগ। আমার এই রেজাল্টটা পজিটিভ রেজাল্ট না নেগেটিভ রেজাল্ট সেটা বোঝার জন্য আমার এই সাইন ফ্ল্যাগ কাজ করে। দেখো এটার সব নাম দেয়া আছে, আমি একটু দেখো, এই যে ক্যারি ফ্ল্যাগ সে কি করবে সব বলা আছে। এই যে এমএসবি কেস এডিশন, এই যে বড় যদি থাকে অর বড়, এডিশন অথবা বড়, সাবট্রাকশনের ক্ষেত্রে যদি বড় থাকে আর এডিশনে যদি যদি ক্যারি থাকে তাহলে এই ফ্ল্যাগটা হাই থাকে। তারপর এটা হচ্ছে প্যারিটি ফ্ল্যাগ। ওকে, এটা হচ্ছে ওভারফ্লো ফ্ল্যাগ, এই অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ। ঠিক আছে, এই যে জিরো ফ্ল্যাগ প্রত্যেকটা পার্ট সম্পর্কে ব্যাখ্যা করা আছে। এটা হচ্ছে সাইন ফ্ল্যাগ। ঠিক আছে, when result is any computation is negative, যদি নেগেটিভ হয় তাহলে এটা হাই হবে, আর যদি পজিটিভ হয় তাহলে জিরো হবে। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে ট্র্যাপ ফ্ল্যাগ। প্রসেসর নিয়ে কাজ করে, প্রসেসরের হচ্ছে এই ফ্ল্যাগটা যখন সেট থাকবে তখন এই যে সিঙ্গেল স্টেপ এক্সিকিউশন মোড, ঠিক আছে, এইটা হাই থাকলে আমাদের এক্সিকিউশন যে হবে সেটা সিঙ্গেল স্টেপ এক্সিকিউশন মোডের এই ট্র্যাপ করার জন্য। ঠিক আছে, কোনো কিছু ট্র্যাপ করে না, বলেন এটাকে ট্র্যাপ করা হচ্ছে, তার মানে ওটাকে সে কানেক্ট করছে, ওটাকে ট্র্যাপ করছে, ওটার সাথে সে কমিউনিকেট করছে, ওর ফাইলগুলো সে নিয়ে নিচ্ছে। তো এইরকম যখন কাজ করে সেটাকে বলা হয় ট্র্যাপ ফ্ল্যাগ। আর এটা হচ্ছে ইন্টারাপ্ট ফ্ল্যাগ। আমরা যে ইন্টারাপ্ট হচ্ছে, যে কেউ কেউ একজন আমাকে ঢুকতে চাচ্ছে, যে বলছিলাম আমাদের ইন্টারাপ্ট রিকোয়েস্ট যে হয়, কেউ একজন ঢুকতে চাচ্ছে, সো এই যে ঢুকতে চাওয়া এটাকে আমরা বলছি হচ্ছে এই যে ইন্টারাপ্ট ফ্ল্যাগ। ঠিক আছে, ক্লিয়ার? তারপরে আসছে হচ্ছে এটা হচ্ছে ডিরেকশন ফ্ল্যাগ। এটা ইনকামিং না আউটগোয়িং এই যে বোঝানোর জন্য, হ্যাঁ, এটা হচ্ছে ডিরেকশন ফ্ল্যাগ। এটা হচ্ছে ওভারফ্লো ফ্ল্যাগ। আমাদের কোনো কিছু ওভারফ্লো হয়ে গেলে, আমাদের ফুল যোগ করার লাস্টে যখন আমাদের একটা লাস্ট ক্যারি যেটা থাকলো, এই ক্যারিটা তো আসলে ওভারফ্লো, আমার ডিজিট 8টা অথচ রেজাল্ট আসছে 9টা, তাই এটা কি ওভারফ্লো হয়ে গেল না? সো এই ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে ওভারফ্লো ফ্ল্যাগ। এই হচ্ছে আমাদের টোটাল 8টা ফ্ল্যাগ। ওকে সবাই বুঝতে পারছো? সবাই কি বুঝতে পারছো? একজন বাবলু, জি স্যার বুঝছি। ও বাবা স্মৃতি জি কথা স্যার বলে উঠছে। বুঝতে পারছি। আচ্ছা গুড। তো সো এই হচ্ছে আমাদের ফ্ল্যাগ রেজিস্টার। ফ্ল্যাগ রেজিস্টার কিন্তু আমাদের এক্সিকিউশন ইউনিটের ভিতরে থাকে, তাই না? ওই জন্য আমি এখানে একটা নোট দিয়ে দিয়েছি, এটা আর্কিটেকচারের এক্সিকিউশন ইউনিটে এটা থাকে। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের ওই যে টোটাল রেজিস্টার স্ট্রাকচার। ঠিক আছে, এই স্ট্রাকচার আর এই স্ট্রাকচার থেকে এই যে ফ্ল্যাগটাকে আবার এখানে ব্যাখ্যা করা হয়েছে। ঠিক আছে, জাস্ট সংক্ষেপে ডেসক্রিপশন দিয়ে দিছি। আর এটাও তো ওই যে ফুল এই রেজিস্টার গুলাকে সংক্ষেপে ব্যাখ্যা করা। তো এগুলো তো সব আমরা বলছি, তাই না? আচ্ছা, এখন আসি হচ্ছে আমাদের নতুন টপিকস আজকে আমরা শুরু করব, সেটা হচ্ছে অ্যাড্রেসিং মোড আর হচ্ছে ইনস্ট্রাকশন সেট। এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রে। আমরা বলেছিলাম যে আমাদের এই যে মাইক্রোপ্রসেসর যে আছে, এই মাইক্রোপ্রসেসর আমাদের যে টোটাল অ্যাড্রেসিং যে হবে, অ্যাড্রেস যে করবে, এই অ্যাড্রেস করাটাকে কয়েকটা সেকশনে ভাগ করছে। যে এই লোকেশনে যে যাবে, এই ধরনের ডাটাগুলো এখানে যাবে, ওই ধরনের ডাটাগুলো এখানে যাবে, তাই না? আমাদের যে ইনস্ট্রাকশন গুলো আসবে সেই ইনস্ট্রাকশন গুলো আসলে কোন ধরনের সেই অনুযায়ী তাকে ওই অ্যাড্রেসে পাঠানো হবে, তাই না? যেমন আমরা যদি কিছু চেয়ার সামনে রাখি, তোমরা
যে না এইগুলোতে টিচাররা বসবে, এই যে তোমরা অ্যাড্রেস করলা যে এইগুলো টিচাররা বসবে, এখানে মেয়েরা বসবে, এখানে হচ্ছে সিআর সাহেব বক্তব্য দেবেন, সো ওর এই এই পাশে রাখা দরকার, এই জায়গায় হচ্ছে অন্য স্টুডেন্টরা বসবে, এই জায়গায় ভলেন্টিয়াররা বসবে। এই যে এর ভিতরেই কিন্তু আমরা এই ইনস্ট্রাকশন গুলো যে আসবে, এক একজন যে আসবে তাকে আমরা অ্যাড্রেস কয়েকটা পার্টে ভাগ করে নিলাম। এরকম আমাদের মাইক্রোপ্রসেসরেও হচ্ছে এই অ্যাড্রেসকে, যে ইনস্ট্রাকশন গুলো আসবে সেটাকে ওই অ্যাড্রেস কোন ধরনের অ্যাড্রেসিং করতে চাচ্ছে সেই অনুযায়ী তাদেরকে ভাগ করা হয়, এটাকে বলা হচ্ছে অ্যাড্রেসিং মোড। আর ইনস্ট্রাকশন সেট বলতে বোঝাচ্ছে, আমরা কি বলেছিলাম, আমাদের এই মাইক্রোপ্রসেসরে টোটাল 8086 মাইক্রোপ্রসেসরে টোটাল 117টা ইনস্ট্রাকশন আছে। আমরা জানি যে 8085 এর ভিতরে ছিল 72টা, প্রথম 4004 যেটা ছিল 45টা ইনস্ট্রাকশন, ঠিক আছে। আর আমাদের 8086 মাইক্রোপ্রসেসরে আমাদের টোটাল ইনস্ট্রাকশন কয়টা আছে, 117টা ইনস্ট্রাকশন আছে। বাট এই 117টা ইনস্ট্রাকশন কিন্তু আমাদের অপকোড আর অপারেন্ট, এটা হচ্ছে তোমাদের মেবি বাসেট স্যার প্রোগ্রামিং পড়ানোর সময় এটা বলছে, তারপর আমি ক্লিয়ার করে দিব তোমাদের অপকোড আর অপারেন্ট কি। অপকোড এবং অপারেন্টের উপর ভিত্তি করে শুধু অপকোড আছে হচ্ছে 300টা, 117টা ইনস্ট্রাকশন, বাট অপকোড আছে 300টা। একটু জানো, একটু পরে আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, আর অ্যাড্রেসিং মোড টোটাল 5টা অ্যাড্রেসিং মোড আমাদের এখানে আছে। হ্যাঁ, এটা হচ্ছে আমরা যে একটা মাইক্রোপ্রসেসরের এটা প্রোগ্রাম এখানে জাস্ট নমুনা দেখানো হচ্ছে। এটা হচ্ছে এই যে ক্লোন দিয়ে বোঝানো হচ্ছে, এটা আসলে এটা কি, এটা জাস্ট হচ্ছে তোমার মেসেজ হেল্প, ঠিক আছে। সেমিকোলন দিয়ে আমরা প্রোগ্রামিং সিতে যেমন ডাবল স্ল্যাশ দিয়ে পাশে আছে টেক্সট লিখতে পারি, ঠিক এখানেও এরকম কোলন দিয়ে, এই সেমিকোলন দিয়ে আমরা এটা লিখতে পারি যে কে কি এই প্রোগ্রাম দিয়ে কি বোঝাচ্ছে। মূলত প্রোগ্রাম হচ্ছে আমার এই যে এইটুকু হচ্ছে প্রোগ্রাম, ঠিক আছে। এখান থেকে এইটুকু হচ্ছে, সরি এইটুকু হচ্ছে প্রোগ্রাম। ওকে, এই প্রোগ্রামের ভিতরে এখন একটা প্রোগ্রামের দুইটা পার্ট থাকে, একটাকে বলা হয় অপকোড আর একটা হচ্ছে অপারেন্ট। এই যে প্রোগ্রাম, সাপোজ এই একটা লাইন নিয়ে আমরা বুঝাই যে মুভ করতে বলছে, এমওভি মুভ ax, 205a, এইচ মানে হেক্সাডেসিমাল বোঝাচ্ছে, ওটা কিছু না। মূলত এই ডাটাটা, এটা কয় বিটের ডাটা আমরা জানি, এটা হেক্সাডেসিমাল যেহেতু এক একটা ডিজিট মানে 4 বিটের বাইনারি, সো আমরা এটা আছে 16 বিটের ডাটা। এই জন্য আমরা বলেছিলাম যে আমরা তো জানি যে আমাদের এই যে জেনারেল পারপাস রেজিস্টার আমরা এক্স ব্যবহার করতে পারি, আবার কি ব্যবহার করতে পারি, এখানে এল ব্যবহার করতে পারি, এইচ ব্যবহার করতে পারি। এটা যদি বিএক্স হয় তাহলে এটা হবে বিএল, এটা হচ্ছে বিএইচ, তাই না। সিএল সিএইচ, ডিএল ডিএইচ, এরকম 4টা আমাদের রেজিস্টার ছিল, তাই না। এটা হচ্ছে সিএল, সরি সিএল সিএইচ, ডিএইচ ডিএল, তাই না। আর যদি আমি 16 বিট নিয়ে ব্যবহার করতে চাই তাহলে এখানে দেব হচ্ছে এটা সিএক্স, এটা ডিএক্স, এইটা হচ্ছে এক্স, এটা একটু মুছে দিই। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের জেনারেল রেজিস্টার। আচ্ছা, তাহলে এখানে আমাদের বোঝাচ্ছে কি, এই ডাটাটা, এটা একটা ডাটা, এই ডাটাটা এএক্স রেজিস্টারের ভিতরে যাও, তার মানে কি এই যে এএক্স রেজিস্টারের ভিতরে 16 বিটের ডাটা, তার মানে এই ঘরে যাবে 8 বিট অর্থাৎ 20, আর এই ঘরে যাবে 5a, তাই না। এই পুরো ডাটাটা কি এই এক্স রেজিস্টারের ভিতরে যা মুভ করতে বলছে। এই মুভ বলে যে পরে যে অংশটা থাকবে, এই পাশের জিনিসটা এই পাশে মুভ করবে ডান থেকে বামে, তাহলে এই ডাটাটা এক্স রেজিস্টারের ভিতরে মুভ করো, এটা একটা কমান্ড, একটা ইনস্ট্রাকশন, ঠিক আছে। সো
এই ইনস্ট্রাকশনটাকে আমরা একটা ইনস্ট্রাকশনকে দুইটা অংশে ভাগ করা হয় আমি বলেছি, একটা হচ্ছে কি বললাম অপকোড আর একটা হচ্ছে অপারেন্ট। ঠিক আছে, অপকোড হচ্ছে এই অংশটুকু বলা হয় অপকোড, এই যে এইটুকু একটা কোড। এই কোড দিয়ে কি বোঝাচ্ছে, মুভ করো, মুভ করতে বলছে, মুভ করতে বলছে কাজটা হচ্ছে অপারেশন বা অপারেন্ট, এটা হচ্ছে অপারেন্ট আর এটাকে বলা হয় অপকোড। ক্লিয়ার? এই অপারেন্টটা কি মানে অপারেশন, যে এই ডাটাটা এই রেজিস্টারের ভিতরে মুভ করবে। অথবা দেখো এখানে আরেকটা ইনস্ট্রাকশন আছে, এই যে অ্যাড এক্স কমা বিএক্স, অ্যাড এক্স কমা বিএক্স, এটা দ্বারা বোঝাচ্ছে এক্স এবং বিএক্স রেজিস্টারে, এক্স রেজিস্টারে সাপোজ এই ডাটা আছে, বিএক্স রেজিস্টারে আরেকটা ডাটা রাখছে, এই যে বিএক্স রেজিস্টারে একটা ডাটা রাখছে, সো বিএক্স রেজিস্টারে আরেকটা ডাটা আছে, এই দুটো ডাটা এখন রেজিস্টার এক্স রেজিস্টারে ডাটা আছে এটা, আর বিএক্স রেজিস্টারে আরেকটা ডাটা আছে, এখন এই বিএক্স এর সাথে যা আছে তা এক্স এর সাথে যোগ করো, বিএক্স এর ভিতরে যাই থাকুক না কেন আর এক্স এর ভিতরে যাই থাকুক না কেন ওই ঘরের ভিতরে যা আছে তাদেরকে যোগ করতে বলছে, যোগ করে এই পাশে যে আছে কমা দিয়ে বাম পাশে যে থাকে তার কাছে ওই ডাটাটা জমা হয়। ঠিক আছে, তার মানে যোগফলটা এক্স এর ভিতরে থাকবে। এটা একটা ইনস্ট্রাকশন। অ্যাড হচ্ছে অপকোড, এটা একটা কোড, এই কোড দিয়ে বোঝাচ্ছে যে তুমি যোগ করো, কিন্তু কার সাথে কার যোগ করো সেটা হচ্ছে অপারেশন, সেটাকে বলা হয় অপারেন্ট। ক্লিয়ার? তাহলে অপকোড আর অপারেন্ট। ওকে, সো তাহলে আমরা এই প্রত্যেকটা ইনস্ট্রাকশনের ভিতরে দুইটা পার্ট থাকে, অপকোড আর অপারেন্ট। এখন দেখো আমাদের এই 8086 আমরা বললাম যে টোটাল ইনস্ট্রাকশন আছে এরকম মুভ অ্যাড দিয়ে এরকম ইনস্ট্রাকশন আছে 117টা। ঠিক আছে, 117 ধরনের ইনস্ট্রাকশন আছে, যেমন মুভ করা এক ধরনের ইনস্ট্রাকশন, যোগ করা এক ধরনের ইনস্ট্রাকশন, বিয়োগ করা আরেক ধরনের ইনস্ট্রাকশন। বাট এই মুভেরই আবার কয়েকটা পার্ট আছে, যেমন এটাকে বলছি শুধু মুভ করো, আরেকটা আছে এমভিআই, এটা দ্বারা বোঝাচ্ছে ইমিডিয়েটলি মুভ করো, দ্রুত মুভ করো। এই জায়গাটায় যদি এটা দিতাম তাহলে দ্রুত মুভ করার একটা ইনস্ট্রাকশন, এমভিআই, মুভ ইমিডিয়েট। সো এটাও মুভের ইনস্ট্রাকশন, এটাও মুভের ইনস্ট্রাকশন। সো মুভ করার ইনস্ট্রাকশন দুই ধরনের পাইলাম। সো এরকম করে ইনস্ট্রাকশন বেড়ে গেছে, টোটাল 300টা অপকোড আছে। যেমন এটা হচ্ছে শুধু যোগ করা, আবার আরেকটা যোগ আছে এডিসি, এটা হচ্ছে যদি ক্যারি থাকে ক্যারি সহ যোগ করো, অ্যাড উইথ ক্যারি, অ্যাড উইথ ক্যারি, এটা হচ্ছে আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের প্রোগ্রাম। হ্যাঁ, আমরা এটা নিয়ে কথা বলবো একটু পরে, জাস্ট আমি একটু নমুনা হালকা তোমাদেরকে বোঝানোর জন্য আমি এটা ইয়ে করছি। তাহলে এই যে এডিসি, এটা হচ্ছে এটাও অ্যাড, বাট এটা হচ্ছে নরমাল যোগ, আর এটা হচ্ছে যদি ক্যারি থাকে ক্যারি সহ যোগ করো। যেমন আরেকটা আমি বলি এস ইউবি, এটা মানে সাবট্রাকশন, বিয়োগ করা। আবার এটা হচ্ছে এসবিবি, সাবট্রাকশন উইথ বড়। তাহলে ইনস্ট্রাকশন কি আমার বেড়ে যাচ্ছে না? ইনস্ট্রাকশন, এই জন্য ইনস্ট্রাকশন বাড়ছে না, আমার অপকোড বাড়ছে। ইনস্ট্রাকশন একই ধরনের ইনস্ট্রাকশন, এটাও বিয়োগের ইনস্ট্রাকশন, এটাও বিয়োগের ইনস্ট্রাকশন, এটাও যোগের ইনস্ট্রাকশন, এটাও যোগের ইনস্ট্রাকশন, এটাও মুভ করার ইনস্ট্রাকশন, এটাও মুভ করার ইনস্ট্রাকশন। সো এরকম করে আমাদের অপকোড বেড়ে গেছে। ইনস্ট্রাকশন 117টা আছে, মুভের ইনস্ট্রাকশন, যোগের ইনস্ট্রাকশন, বিয়োগের ইনস্ট্রাকশন, তারপরে এটা হচ্ছে জাম্প করবে উইথ ক্যারি, তারপর ইনক্রিমেন্ট করবে, তারপর এটা হচ্ছে হল্ট করা মানে থেমে যাওয়া, এরকম বেশ কিছু ইনস্ট্রাকশন আছে। টোটাল এরকম ইনস্ট্রাকশন আছে 117 ধরনের। আর টোটাল এই চেঞ্জ অপকোড আছে কয়টা? টোটাল আছে 300টা অপকোড আছে। এই যে 300 অপকোড আর এই যে 117টা ইনস্ট্রাকশন, এই 117টা ইনস্ট্রাকশনকে আবার আমরা কয়েকটা সেটে ভাগ করেছি, ক্যাটাগরি ওয়াইজ সেটে ভাগ করা হয়েছে, এটাকে বলা হয় ইনস্ট্রাকশন সেট। তাহলে আমরা দুইটা পার্ট যাচ্ছি, একটা হচ্ছে অপকোড আর একটা হচ্ছে অ্যাড্রেসিং মোড আর একটা হচ্ছে ইনস্ট্রাকশন সেট। ক্লিয়ার? অ্যাড্রেসিং মোড হচ্ছে আমাদের অ্যাড্রেস করার কৌশলকে আমরা বলছি অ্যাড্রেসিং মোড, আর ইনস্ট্রাকশন সেট হচ্ছে এই আমার ইনস্ট্রাকশন গুলোকে ভাগ করাকে আমরা ইনস্ট্রাকশন সেট বলছি। আচ্ছা, আমি একটু আমার স্ক্রিনটাকে ক্লিয়ার করি, নাহলে তোমরা এখানে বুঝতে পারবে না। একটু এটা মুছে দিই।
একটু এক মিনিট, এইটুকু তো সবাই বুঝতে পারছো নাকি? স্মৃতি, স্মৃতি কি আছো? জি স্যার। আচ্ছা, এখন আসি, আমি একটু হচ্ছে আমাদের এই অ্যাড্রেসিং মোড ইনস্ট্রাকশন সেট বোঝানো, এটা প্রোগ্রাম, এই যে আমরা এখানে মার্ক করে দেয়াই আছে, এইটা মানে কি? এটা হচ্ছে প্রোগ্রাম। প্রোগ্রাম কাকে বলে সেটা তো আমরা জানি। প্রোগ্রাম হচ্ছে a set of instruction to solve a particular problem. আমাদের বাসের স্যার হয়তো মেবি তোমাদেরকে বলছিল যে একটা নির্দিষ্ট সমস্যাকে সলভ করাকেই বলি হচ্ছে আমরা একটা প্রোগ্রাম। সাপোজ আমি আজকে বাড়িতে যাব, এটা কিন্তু একটা প্রোগ্রাম। এই প্রোগ্রামটা সলভ করার জন্য আমি কয়েকটা স্টেপ নিয়েছি, এই স্টেপ গুলোকে বলা হয় ইনস্ট্রাকশন। এ সেট অফ ইনস্ট্রাকশন, কতগুলো ইনস্ট্রাকশন। আমি বাড়িতে যাইতে গেলে আমাকে কয়েকটা ইনস্ট্রাকশন নিতে হবে, আমাকে অফিস থেকে ছুটি নিতে হবে, আমার কিছু কাজ গোছাতে হবে, আমার ব্যাগ গোছাতে হবে, আমার টিকিট করতে হবে, এই যে পার্ট গুলো আসছে এগুলো হচ্ছে অনেকগুলো ইনস্ট্রাকশন। আমি যদি এই ইনস্ট্রাকশন গুলো সেট করতে পারি, ইনস্ট্রাকশন গুলোকে আমি পর্যায়ক্রমে সলভ করতে পারি, তাহলে আমার প্রোগ্রামটা সাকসেস হবে। যদি ইনস্ট্রাকশন সলভ গুলোকে আমি এক্সিকিউট না করতে পারি, ইনস্ট্রাকশন গুলো প্রবলেম হয়, তাহলে আমার প্রোগ্রামের প্রবলেম হয়ে যাবে। সো আমার এই জন্য বলা হয় প্রোগ্রাম হচ্ছে সেট অফ ইনস্ট্রাকশন, কতগুলো নির্দেশ। আমি এই যে কম্পিউটার একটা কাজ করবে, এই কাজ করার জন্য কতগুলো তাকে নির্দেশ দেওয়া হচ্ছে, এই নির্দেশগুলোকে যদি সে যথাযথভাবে সম্পন্ন করতে পারে তাহলেই তার কাজটা সম্পন্ন হবে। এইরকম প্রোগ্রাম বলতেই এ সেট অফ ইনস্ট্রাকশন রাইট টু সলভ এ প্রবলেম, বা এভাবে বলা যায় এ সেট অফ ইনস্ট্রাকশন টু সলভ এ পার্টিকুলার প্রবলেম। একটা নির্দিষ্ট সমস্যাকে সলভ করার জন্য কতগুলো ইনস্ট্রাকশন সেট বা কতগুলো নির্দেশনাকে বলছি হচ্ছে প্রোগ্রাম। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসছি আচ্ছা সো এরপর আসছে ইনস্ট্রাকশন। এই যে ইনস্ট্রাকশনটা কি? এটা হচ্ছে একটা ডিরেকশন হুইচ এ প্রসেসর ফলোস টু এক্সিকিউট এ টাস্ক, একটা পার্টিকুলার টাস্ক অর পার্ট অফ এ টাস্ক। একটা এই যে যেমন এখানে মার্ক করে দেওয়া হয়েছে, এই টাস্কটা এক্সিকিউট করছে যে এই ভ্যালুটা এর ভিতরে যাচ্ছে, এই ভ্যালুটা যদি এর ভিতরে না যাইতো, আমি যদি এ আর বি এর যোগ করতাম তাহলে কি হতো? সো এই ইনস্ট্রাকশনটা কাজ করতে গেলে অবশ্যই আমার এক্স এর মধ্যে আমার একটা ভ্যালু রাখতে হবে, বিএক্স এর মধ্যে একটা ভ্যালু রাখতে হবে। সো এই যে বিএক্স এর মধ্যে একটা ভ্যালু রাখছে, সো এই যে ভ্যালু গুলো রাখছে, এই রাখাটাই হচ্ছে আমার কি এখানে এক একটা ইনস্ট্রাকশন। একটা ইনস্ট্রাকশন হচ্ছে, তারপরে এটা হচ্ছে সিএলটাকে খালি রাখছে, 0 0 দিয়ে রাখছে, তার মানে সিএলটাকে খালি রাখছে, ইনক্রিমেন্ট হবে, একটা করে ভ্যালু বাড়াবে। যাই হোক, এই প্রোগ্রামটা আমরা পরে বুঝি, আগে জাস্ট এই পার্টটাকে বলা হচ্ছে ইনস্ট্রাকশন। ঠিক আছে? একটা এক্সিকিউটেড টাস্ক, একটা টাস্ক এক্সিকিউট করা, একটা টাস্ক কমপ্লিট করা, এটা হচ্ছে একটা ইনস্ট্রাকশন। ওকে, সো তাহলে আমাদের এটা ক্লিয়ার হলো ইনস্ট্রাকশন। কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, আমরা জানি কম্পিউটার প্রোগ্রামকে আমরা দুই ভাগে ভাগ করি। কম্পিউটার প্রোগ্রামকে আমরা দুই ভাগে ভাগ করি না? একটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। মাঝখানে একটাকে অবশ্য মিড লেভেল ধরা হয়, যেটা প্রোগ্রামিং সি কে মিড লেভেল ধরে, ঠিক আছে, আবার ওটাকে হাই লেভেলও ধরে দেওয়া যায় একবারেই। তো এটা হচ্ছে আমাদের লো লেভেল ল্যাঙ্গুয়েজ। কি আমাদের প্রোগ্রাম, কম্পিউটার আসলে বোঝে কি? কম্পিউটার তো এই আমরা প্রোগ্রামিং সি বলছি বা এই যে এই ধরনের প্রোগ্রাম বলছি, এইগুলো তো কম্পিউটার বোঝে না। কম্পিউটার তো আমরা জানি, কম্পিউটার বুঝবে 0 আর 1, সে তো সুইচিং ছাড়া কিছু বোঝে না। এই সুইচিংটাকেই এটা বলা হয় লেডি অ্যাডা আগস্টা এই প্রথম প্রোগ্রামিং ভাষা তৈরি করে। ঠিক আছে, চার্লস ব্যাবেজ তো কম্পিউটারের ডিজাইন দেয়, কিন্তু এর ভিতরে প্রাণ এই যে প্রোগ্রাম, এই প্রোগ্রামটাকে আনে হচ্ছে লেডি অ্যাডা আগস্টা। ঠিক আছে, তো ও প্রথম এই প্রোগ্রামিংটা করে, সেটা হচ্ছে এই মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমার কম্পিউটারের ভাষা, অর্থাৎ ওই যে 0 1 ছাড়া সে কিছুই বুঝবে না। এটাকে ওই জন্য লো লেভেল বোঝানো হয়, কিন্তু সবকিছুই কিন্তু আমার মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হতে হয়। যে ভাষায় আমি বলি না কেন, এই যেমন এই ভাষাটা বলছি, এই ভাষা থেকে পরে কনভার্ট করে
মেশিন ল্যাঙ্গুয়েজ জানতে হয়। যেমন সি, তোমরা জানো সিতে আছে কম্পাইলার আছে একজন, সিতে কম্পাইলার, সে কি করে প্রোগ্রামের ইরো চেক করে সে কম্পাইল করে ওই মেশিনের ভাষায় রূপান্তর করে দেয়। সো মেশিনের ভাষায় রূপান্তর না করলে মেশিন এটা বুঝবে না। দোভাষী, কম্পাইলার হচ্ছে একজন দোভাষী। ঠিক আছে, আমি বাংলায় কথা বলছি, যদি আমি চাইনায় যে এই বাংলায় কথা বলি তাহলে কিছুই বুঝবে না। সো এখানে আমার ভাষাটা বোঝানোর জন্য ওদের ভাষায় কনভার্ট করতে হবে, ওদের ভাষায় কনভার্ট করার জন্য একজন থাকবে, তাকে বলা হয় দোভাষী। মমিতা কিছু বলবা? হাত উঁচু করে রাখছো তো। স্যার তখন উঁচু করে রাখছিলাম স্যার, একটা জিনিস বুঝছিলাম না স্যার, পরে রেকর্ডিং আচ্ছা দেখে নিবনি স্যার, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, একটু বলো কি বুঝো নাই। স্যার ওই যে আগের প্রোগ্রামের ইয়েতে স্যার ওইখানে বুঝাচ্ছিলেন স্যার এটা। স্যার কি থাক স্যার, অক্ষ? সমস্যা নাই, আমি ওটা করে নিবনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্যার। সো তাহলে হাতটা নামায় রাখো, নাহলে বুঝবো যে তুমি তো কিছু বলবা। ওকে, সো তাহলে হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজ। আরেকটা হচ্ছে আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এই যে ভাষাটাকে বলছি, এই ভাষাটাকে বলা হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। মেশিনের ল্যাঙ্গুয়েজের খুব কাছাকাছি ভাষা। এটা হচ্ছে আমাদের মূল ইংরেজি শব্দটাকে ছোট করা। যেমন মূল শব্দ হচ্ছে আমার এডিশন, সেটাকে ছোট করে অ্যাড, এই ছোট করাকে বলা হয় নিমোনিক্স। ছোট করাকে কি বলা হয়? নিমোনিক্স। এই দেখো ইংলিশ অ্যালফাবেট, ইংলিশ অ্যালফাবেট কে নিমোনিক্স। নিমোনিক্স এর বানানটা কিন্তু আমার এম, এম সামনে, ঠিক আছে, উচ্চারণ হবে নিমোনিক্স। ঠিক আছে, সেই নিমোনিক্স মানে হচ্ছে আমাদের ইংলিশটাকে এই যে ছোট করা। আমাদের মূল হচ্ছে মুভ, এমওভি, মুভ, মুভ করা, কিন্তু আমরা বলছি এমওভি, মুভ। ঠিক আছে, ইনক্রিমেন্ট কিন্তু আমরা দিয়েছি আইএনসি। এই যে ইংলিশের শর্ট ফর্ম কেই আমরা নিউমোনিক্স বলছি। ঠিক আছে, এই নিউমোনিক্স ভাষা ব্যবহার করে হচ্ছে যে ল্যাঙ্গুয়েজটা করা হয়েছে সেটাকে বলা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। আমরা এই মাইক্রোপ্রসেসরে যে প্রোগ্রাম করব, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আমরা প্রোগ্রাম করব। সো এটা আমরা দেখবো একটু পরেই। তাহলে এটাকে বলা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম। তাহলে এখান থেকে অ্যাসেম্বলার সে কি করে, এই নিমোনিক্স ভাষাকে, এই নিমোনিক্স ল্যাঙ্গুয়েজকে বা এই নিমোনিক্সকে কি করবে, অ্যাসেম্বলার ওই মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দিবে। ঠিক আছে, কি করবে, এই অ্যাসেম্বলারের কাজ হবে কি করা, এই বাইনারি ডিজিটে কনভার্ট করে দেওয়া। ক্লিয়ার? সো এরপরে আসো হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ তো আমরা জানি, সরি, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ নিয়ে আর এখানে কথা বলা হয়নি, যেহেতু আমাদের লাগবে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ভিতরে আছে আমাদের যে সি, সি প্লাস প্লাস, জাভা, ওরাকল, পিএইচপি, মাইএসকিউএল, তাই না? বিভিন্ন ধরনের ভাষা আছে, সবগুলো ভাষাই প্রোগ্রামিং এর অন্যান্য যত ল্যাঙ্গুয়েজ সবগুলোকে আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে ফেলছি। ঠিক আছে, সো ওই ল্যাঙ্গুয়েজ থেকে ওই রকম কম্পাইলার আছে, ঠিক আছে, যার কাজ হচ্ছে ওই মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা। এই হচ্ছে আমাদের নরমালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা নিয়ে তোমাদের অলরেডি আছে, প্রোগ্রামিং সাবজেক্ট শেষ হয়ে গেছে, সো এগুলো নিয়ে কথা মনে হয় তোমাদেরকে ডিটেল বলছেই বাসিত স্যার। ঠিক আছে, সো আমরা জাস্ট একটু যেহেতু প্রোগ্রামিং করব ওই জন্য একটা প্রোগ্রামিং ধারণা নিলাম এখান থেকে। আচ্ছা, এখন আসি হচ্ছে আমাদের অ্যাড্রেসিং মোড। অ্যাড্রেসিং মোড, আমি এই কথাগুলো বলছি যে আমাদের অ্যাড্রেসিং মোড হচ্ছে ওই যে ইনস্ট্রাকশন গুলোকে কি করবে, আমাদের হচ্ছে অপারেট করার জন্য বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দিবে, তাই না? সো এই টোটাল অ্যাড্রেসিং মোড হচ্ছে 12টা। বাট এই 12টা অ্যাড্রেসিং মোডের মূল তো আমাদের, আমি বলেছিলাম আমাদের টোটাল অ্যাড্রেসিং মোড হচ্ছে 5টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। সো আমাদের টোটাল ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে কয়টা? 5টা ক্যাটাগরিতে। প্রথমটার নাম হচ্ছে অ্যাড্রেসিং মোড ফর রেজিস্টার এন্ড ইমিডিয়েট ডাটা। অ্যাড্রেসিং মোড ফর রেজিস্টার এন্ড ইমিডিয়েট ডাটা।
সো জাস্ট সরি একটু নিলাম। তাহলে আমাদের অ্যাড্রেসিং মোড বললাম 5 প্রকার, মূলত পাঁচটা গ্রুপে ভাগ করছি। সেটা হচ্ছে প্রথমটার নাম হচ্ছে অ্যাড্রেসিং মোড ফর রেজিস্টার অ্যান্ড ইমিডিয়েট ডাটা। অ্যাড্রেসিং মোড ফর রেজিস্টার অ্যান্ড ইমিডিয়েট ডাটা, এটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে রেজিস্টার অ্যাড্রেসিং মোড আর একটা হচ্ছে ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড। ক্লিয়ার? একটা হচ্ছে রেজিস্টার অ্যাড্রেসিং মোড, একটা ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড। সরি একটু জাস্ট ওকে। সো তাহলে কি বললাম, অ্যাড্রেসিং মোড আছে আমার 5 প্রকার। তার মধ্যে একটা হচ্ছে, এটা হচ্ছে অ্যাড্রেসিং মোড ফর রেজিস্টার এন্ড ইমিডিয়েট ডাটা, যেটা ভিতরে আছে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে রেজিস্টার অ্যাড্রেসিং মোড আর একটা হচ্ছে ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড। আচ্ছা, এখন আসো এই রেজিস্টার অ্যাড্রেসিং মোড আর ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড বলতে বোঝাচ্ছে আমাদের ওই যে একটু আগে যে আমরা ইনস্ট্রাকশন বললাম, মুভ x, 2, 3, 4 এ, সাপোজ এই ডাটাটা এটা কিন্তু ডাইরেক্ট ডাটা, এই ডাটাটা একটা রেজিস্টারের ভিতরে যাচ্ছে, এটাকে বলা হয় ডাটা যখন ডাইরেক্ট রেজিস্টারের ভিতরে যাচ্ছে, সেটা হচ্ছে ইমিডিয়েট অ্যাড্রেসিং মোডের একটা উদাহরণ। আবার আরেকটা হচ্ছে রেজিস্টার অ্যাড্রেসিং মোড, যেমন একটু আগে যেমন এমন হতে পারে যে মুভ x, bx, তার মানে কি এটা হচ্ছে bx রেজিস্টারের ভিতরে যে ডাটা আছে, যে ডাটাটা তুমি দেখতে পাচ্ছ না, ডাটাটা আছে হাইট আছে, সেটা কিসের ভিতরে আছে? bx রেজিস্টারের ভিতরে আছে। bx রেজিস্টারের ভিতরে যে ডাটাটা আছে সেই ডাটাটা আমার x এর মধ্যে মুভ করবে, bx এর মধ্যে যা আছে তা x এর মধ্যে যাবে। এই ধরনের পার্টটাকে আমরা বলছি আমাদের রেজিস্টার অ্যাড্রেসিং মোড। ক্লিয়ার? তাহলে আমাদের অ্যাড্রেসিং মোড ফর রেজিস্টার অ্যান্ড ইমিডিয়েট ডাটা ক্লিয়ার, যে আমাদের অ্যাড্রেসিং মোড একটা হচ্ছে ডাইরেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট, যেটা রেজিস্টার টু রেজিস্টার কমিউনিকেশন, যে ওর ভিতরে কি আছে সেটা আমি দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে কিন্তু বুঝতে পারছি যে এই ডাটাটা এর ভিতরে যাচ্ছে। এটাকে বলা হয়, এই ধরনের ইনস্ট্রাকশন গুলোকে বলা হয় রেজিস্টার অ্যাড্রেসিং মোড, আর এটা হচ্ছে ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসো হচ্ছে এটা হচ্ছে অ্যাড্রেসিং মোড ফর মেমোরি এন্ড ডাটা, অর্থাৎ মেমোরি এবং ডাটা নিয়ে, মেমোরি ডাটা নিয়ে যে কাজ করে, যে ধরনের ইনস্ট্রাকশন গুলো, সেগুলোকে আমরা বলছি হচ্ছে অ্যাড্রেসিং মোড ফর মেমোরি ডাটা। এটা হচ্ছে আমাদের 6টা। এইটা কয়টা? 6টা। একটা হচ্ছে ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড, রেজিস্টার ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড, বেজ অ্যাড্রেসিং মোড, ইন্ডেক্সড অ্যাড্রেসিং মোড, বেজ ইন্ডেক্স অ্যাড্রেসিং মোড আর স্ট্রিং অ্যাড্রেসিং মোড। ওকে, আচ্ছা। সো এখানে তাহলে ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড যেটা হচ্ছে আমাদের ডাইরেক্টলি কাজ করবে, এগুলো নিয়ে আমি ডিটেল ব্যাখ্যা আমি একটু পরে দিচ্ছি। তাহলে আমার এগুলো হচ্ছে সব মেমোরি নিয়ে, মেমোরি সংক্রান্ত কাজ করবে এই 6টা। এরপরে হচ্ছে এই দুইটা হচ্ছে আইও পোর্ট নিয়ে, ইনপুট আউটপুট পোর্ট নিয়ে কাজ করছে। এই গ্যালাক্সি জে ম্যাক্স, এরা নাম চেঞ্জ করে না কেন? নাম চেঞ্জ না করলে তো অ্যাড করা মুশকিল। একটু ওকে ইনস্ট্রাকশন দিয়ে দিও তো।
কারণ বাইরের কেউ তো হতে পারে, আমরা বুঝতে পারবো না। আচ্ছা, সো এখানে হচ্ছে আমার এই দুইটা হচ্ছে আমার ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট পোর্ট। আমরা যখন কোনো কিছু কাজ করব, ও আমরা এই যে ইনপুটে, এটা হচ্ছে আমার মাইক্রোপ্রসেসর, এটা হচ্ছে আমাদের মাইক্রোপ্রসেসর, এই মাইক্রোপ্রসেসর, আর এটা হচ্ছে আমার কিবোর্ড, মাউস বা পেরিফেরাল ডিভাইস, ইনপুট আউটপুট ডিভাইস, আইও ডিভাইস। ঠিক আছে, এই মাইক্রোপ্রসেসর থেকে আইও ডিভাইসে সরাসরি কিন্তু কোনো কমিউনিকেশন করে না। তোমরা জানো যে এই যে একটা কিবোর্ড লাগাইছো কিন্তু একটা পোর্টে, যেটাকে আমরা বলছি ইউএসবি পোর্ট, এর আগে ছিল পিএস2 পোর্ট ছিল, বা ভিজিএ পোর্ট আছে, তাই না? এই বিভিন্ন ধরনের পোর্টের মাধ্যমে, এটা হচ্ছে আগে আমাদের একটা পোর্ট থাকে, এই পোর্টগুলোর মাধ্যমে এরা এখানে কানেক্ট হয়ে এর সাথে মাইক্রোপ্রসেসরে কানেক্ট থাকে। এটা নিয়ে আমরা আলাদাভাবে কথা বলবো, এটার জন্য আলাদা একজন কন্ট্রোলার আছে, পোর্ট কন্ট্রোলার আছে, ঠিক আছে, 8255। সো এটা নিয়ে আমরা আলাদাভাবে কথা বলবোই। তা এরকম এই পোর্টে যে পাঠাবে, এই যে আইও ডিভাইস ডাইরেক্ট, একটা আছে ডাইরেক্ট পোর্ট অ্যাড্রেস, ডাইরেক্ট পোর্ট অ্যাড্রেসে পাঠাবে, আর একটা আছে ইনডাইরেক্টলি, পোর্টে না দিয়ে এরকম রেজিস্টারের মধ্যে দিয়ে তারপরে হচ্ছে বুঝাবে, ইনডাইরেক্টলি বুঝাবে, পোর্ট অ্যাড্রেসটা দেখা যাবে না, আর একটা আছে পোর্ট অ্যাড্রেস দেখা যাবে। তাহলে এরকম হচ্ছে দুই ধরনের ইয়ে আছে পোর্ট অ্যাড্রেস নিয়ে, ঠিক আছে। আর দুইটা আছে, যেমন এটা হচ্ছে এই দুইটা, তাহলে যে এটা আসলে অ্যাড্রেসিং মোড ফর আইও পোর্টস। আচ্ছা, এরপরে আসছে এটা হচ্ছে একটা একাই রিলেটিভ অ্যাড্রেসিং মোড, আর এটা হচ্ছে রিলেটিভ অ্যাড্রেসিং মোড হচ্ছে আমাদের ওই ওই যে একটু আগে দেখাইছিলাম যে জাম্প, তোমরা যে এর আগে ফাংশন কল করা দেখেছো, যে একটা, সরি একটু নাস্তা করছি। আচ্ছা, সো এই রিলেটিভ অ্যাড্রেসিং মোড হচ্ছে এরকম যে একটা প্রোগ্রামের একটা পার্ট থেকে আরেকটা পার্ট, একটা সেকশনে কল করা, আর একটা জায়গায় যাওয়া, জাম্প করা, তাই না, ফাংশন কল করা, এটা হচ্ছে তোমরা প্রোগ্রামিং সিও দেখেছো। তো এই যে কল করা, এটাই হচ্ছে আমাদের এই রিলেটিভ অ্যাড্রেসিং মোড। উদাহরণগুলো নিয়ে ডিটেল পরে আমরা আসছি। আরেকটা হচ্ছে আমাদের ইমপ্লয়েড অ্যাড্রেসিং মোড। ইমপ্লয়েড অ্যাড্রেসিং মোড ও নিজেই, ইমপ্লয়েড অ্যাড্রেসিং মোড হচ্ছে এটা যে একটু আগে আমরা দেখছিলাম যে একটা প্রোগ্রামের ভিতরে এইচএলটি হল্ট লেখা ছিল, মানে জাস্ট প্রোগ্রাম শেষ করে দেয়া। ডাইরেক্ট প্রসেসরের সাথে কন্ট্রোল, প্রসেস কন্ট্রোল ইনস্ট্রাকশন, এক কথায় বলা যায় প্রসেসরের কন্ট্রোল করার মতো যেসব ইনস্ট্রাকশন গুলো আছে, ওইগুলো হচ্ছে আসলে ইমপ্লয়েড অ্যাড্রেসিং মোডের উদাহরণ। যেমন আরেকটা বলি, সিএলসি অর্থাৎ ক্লিয়ার স্কিপ। এটার ক্ষেত্রে একটু বলে রাখি, ইমপ্লয়েড অ্যাড্রেসিং মোডে আমাদের কোনো অপারেন্ড নেই, শুধুমাত্র অপকোড থাকে, মানে ওই যে পাশে কার সাথে কি করবে সেটা না। যেমন এইচএলটি শুধু হল্ট, বাট অন্য সব ইনস্ট্রাকশনেরই এই যে যেমন এখানে এই যে অপকোড আছে মুভ, তারপরে কিন্তু অপারেন্ড আছে, কিন্তু এই ইমপ্লয়েড অ্যাড্রেসিং মোডের শুধুমাত্র অপকোড আছে কিন্তু অপারেন্ড নেই। যেমন হল্ট, তারপরে সিএলসি ক্লিয়ার স্ক্রিন, পুশ, পপ, ঠিক আছে, পুশ করে রাখা, পপ করা, ঠিক আছে, এইগুলাকে বলছি আমরা হচ্ছে ইমপ্লয়েড অ্যাড্রেসিং মোড। সো এটা ডিটেইলড আমরা এখন আসছি, এখানে যে ডিটেইলড এখানে ব্যাখ্যা করা হচ্ছে অ্যাড্রেসিং মোডের। তোমরা একটু নিজেরা একটু কথা বলো, কোন রকম সমস্যা এর ভিতরে পাচ্ছ কিনা, আর যে যে পারো একটু ছবিগুলো সামনে দাও, ভিডিওগুলো অন করো, আমি একটা স্ক্রিনশট নেব। কয়জন আসলা? আচ্ছা, কি বুঝতে অসুবিধা হচ্ছে না তো?
তোমাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে? না স্যার। জি না স্যার। নয়েজ আসছে কার? কে দাগ দিচ্ছে স্ক্রিনের উপরে? আমার ইরেজারও তো কাজ করছে না। এই কে দাগ দিয়েছে ওটা মুছে দাও। স্ক্রিনে কে দাগ দিলা? কেউ কথা বলে না। কেউ কথা বলছো না কেন? স্ক্রিনে এই দাগগুলো কে দিয়েছে? স্যার আমরা তো দাগ দিতে পারি না। না, এই যে মুছছে, তোমাদের ভিতরে একজন পণ্ডিত আছে, দেখছো? স্যার আপনার স্ক্রিনে কি আমরা দাগ দিতে পারবো? হ্যাঁ, কেউ ওখানে কেন ট্রাই দিবে? করছে স্যার। আচ্ছা, আমি না স্যার আমি তো আচ্ছা ছবি নিচ্ছি। ওকে, ভিডিও তোমরা অফ করতে পারো, সমস্যা নেই। সদরিন, তোমার মনে হয় খুব নয়েজ আসছে। আচ্ছা, 1 মিনিট, একটু চা ঠান্ডা হয়ে যাচ্ছে, চা খেয়ে নি। হ্যাঁ, জি স্যার। তো তোমরা নিজেরা একটু কথা বলো। হ্যাঁ, 5 মিনিট একটু। রিভা, হ্যাঁ বল। রজন ভাই আছে না? হ্যাঁ আছি। আমাকে একটু ফোন দিও তো, একটু পরে ক্লাস শেষ হলে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমরা নাস্তা করবো না? সেটাই তো, আমাদের টিফিন দিবে না অনলাইন থেকে। এই তো স্যারকে চা পাঠাতে পারবো। এই স্যার কিন্তু শুনতে পাচ্ছে। যাই নাস্তা খেয়ে আসি। কি রে স্মৃতি, আসিস? আসিরে বল। কি করিস? নাস্তা টাস্তা করলি নাকি? না, নাস্তা কখন করবি? করবো না। কেন রে? তো কাঁদতেছে, নাস্তা করবে কি? আজাইরা কইছে কাঁদতেছে। কথা শুনেই তো বোঝা যায়। রে, ঘুম থেকে উঠছে না মনে হয়, দেখো মাত্র উঠছে। শুয়ে শুয়ে ক্লাস করতেছে নাকি, কে কে কয় কি রে, শুয়ে আছিস না বসে? শুয়ে আছি। ওই তো ওই জন্য। সাদরিল,
ভাবি কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। রাকিব বুঝছাল্লা ভাবি কেমন আছে? ভাবি কেমন আছে? অনলাইনে তোদের ভান্ডা ফাঁস করে দিলাম আমি স্যারের সামনে, আচ্ছা, আরে শোনো না, সবাইকে এটা রেকর্ড জানাই হয়ে গেছে। দিলাম। শুধু তাই না, এটা রেকর্ড হয়ে গেছে কিন্তু, আর না পুরোটাই রেকর্ড হচ্ছে তো। ঠিক আছে, এটা আবার চ্যানেলে যাবে, ইউটিউব তাহলে- চ্যানেলে যাবে কিন্তু। না স্যার, তাহলে আর কথা বলা যাবে না। স্যার ডোন্ট মাইন্ড। আচ্ছা, সমস্যা নেই, এটা তোমরাই তো শুনবা। আচ্ছা, ওকে, আমরা তাহলে শুরু করছি। সবাইকে একটু Okay, জি mute স্যার। করে দিচ্ছি। জি স্যার। আচ্ছা, ওকে। সো এখন আমরা আসি তাহলে পার্ট গুলাতে। এখানে দেখো, আমরা রেজিস্টার অ্যাড্রেসিং মোড একটু আগে আমরা উদাহরণ দিয়েই দিছিলাম, ওই যে মুভ সিএল কমা ডিএইচ। এটা দ্বারা কি বোঝাচ্ছে যে ডিএইচ এর ভিতরে, এই ডিএইচ এর ভিতরে যে ডাটাটা আছে সেই ডাটাটা সিএল রেজিস্টারের মধ্যে চলে যাবে। ঠিক আছে, এটা দ্বারা কি বোঝাচ্ছে, এই ইনস্ট্রাকশন দিয়ে কি বোঝাচ্ছে, এই যে ডিএইচ এর ভিতরে সাপোজ তুমি যদি এখানে এর ভিতরে যদি থেকে থাকে হচ্ছে 8 বিটের কোন একটা ডাটা, ঠিক আছে, 8 বিটের যে ডাটাটাই থাকুক না কেন, এই ডাটাটা কার ভিতরে যাবে, সিএল এর ভিতরে মুভ করবে, তাই না? এই ডাটাটা সিএল এর ভিতরে যাবে না? ঠিক আছে, তাহলে এটা কি আমরা এই ডাটাটা আসলে দেখতে পারলাম না, রেজিস্টার টু রেজিস্টার কমিউনিকেশন হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের কি বলছি, রেজিস্টার অ্যাড্রেসিং মোডের উদাহরণ। আমরা কি প্রত্যেকটা জিনিসের পার্ট বাই পার্ট ডেসক্রিপশন গুলো লিখবো নাকি স্যার, মানে বোঝানোর জন্য হ্যাঁ, বলতেছেন এবং ডেসক্রিপশন লেখার জন্য, নাকি এগুলোর আরো অন্য কোনো কাজও আছে স্যার? কাজ তো আছে, এটা না বুঝলে তো প্রোগ্রাম বুঝবো না। ঠিক আছে, আর হচ্ছে আচ্ছা। এটা তো অবশ্যই জানতে হবে, প্রত্যেকটা পার্ট কি কাজ করছে, কেন করছে, এটা জানতে হবে। এটা আমি ওইরকম পরীক্ষা হয়তো এভাবে থাকবে না, কিছু ইনস্ট্রাকশন দেয়া থাকলো যে এটা কোন অ্যাড্রেসিং মোডের উদাহরণ, সেটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। অথবা বলা হতে পারে যে হচ্ছে তোমার এই অ্যাড্রেসিং মোডের প্রত্যেকটা অ্যাড্রেসিং মোডে কি সেটা, মানে জাস্ট সংক্ষেপে এক লাইন লিখলা যে অ্যাড্রেসিং মোড দিয়ে এই কাজ করছে, আর হচ্ছে দুটা করে উদাহরণ দাও। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। তখন ওই অ্যাড্রেসিং মোডটা আসলে কি কাজ করছে, কেন ওই অ্যাড্রেসিং মোডটা ব্যবহার করা হয়, যেমন খুব সিম্পল। তাহলে তো এগুলো সবগুলোই মনে রাখতে হবে, এত কিছু কিভাবে হ্যাঁ করবো? হ্যাঁ, অবশ্যই মনে তো রাখতেই হবে। জি স্যার। আচ্ছা, সো তাহলে কি ক্লিয়ার? আর রেজিস্টার অ্যাড্রেসিং মোড, এরপরে আসছে হচ্ছে ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড। ইমিডিয়েট অ্যাড্রেসিং মোডে এটা যদি 16 বিটের হতো তাহলে কিন্তু আর এটা আমরা এই সিএল দিতে পারতাম না, হয় এটা আছে ডিএক্স আর সিএক্স দিতাম, যেহেতু 16 বিটের। আর এটা মানে আমার 8 বিটের ডাটা ট্রান্সফার হবে, তাই না? আমরা জানি যে প্রত্যেকটা এইগুলো হচ্ছে এক একটা 8 বিট করে। আর পুরা নাম যদি হয় তাহলে কি হবে, এই যে এক্স বিএক্স সিএক্স ডিএক্স দিয়ে আছে, তাই না? এইগুলো ইউজ করতে হবে যদি 16 বিটের ডাটা হয়ে থাকে। ঠিক আছে, ওকে। এরপরে আসো, এই যে এটা হচ্ছে কি ইমিডিয়েট অ্যাড্রেসিং মোডের উদাহরণ। আচ্ছা, সো এখানে এখানে কিন্তু দুইটাই বলা হয়েছে, 8 বিটের বলা হয়েছে, 16 বিটের বলা হয়েছে, যে এই ডাটাটা এক্স এর ভিতর যাচ্ছে, আবার এই ডাটাটা ডিএল এর ভিতর যাচ্ছে। সো এখানে কিন্তু ডাটা দেখা যাচ্ছে, এটা আবার এখানে এমওভি না দিয়ে এমভিআইও দেওয়া যেত, এটা হচ্ছে ইমিডিয়েট অ্যাড্রেস মোডের একটা উদাহরণ হতো। ঠিক আছে, তো তোমাদের রফিকুজ্জামানের একটা বই আছে, ঠিক আছে, এটা নেটে সার্চ দিলেই পাবা। রফিকুজ্জামানের বইয়ের 3 নম্বর চ্যাপ্টারে এগুলো সব ব্যাখ্যা করা আছে। হ্যাঁ, মাইক্রোপ্রসেসর এন্ড মাইক্রো কম্পিউটার বেস সিস্টেম ডিজাইন, রফিকুজ্জামান। উনি হচ্ছে আবার রফিকুজ্জামান মনে করে না বাংলাদেশি রাইটার, ও হচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টিচার। ঠিক আছে,
ওকে, তাহলে আমরা হচ্ছে এটা গেল। এরপরে আছে দেখো, এটা হচ্ছে অ্যাড্রেসিং মোড ফর মেমোরি, মেমোরি অ্যাড্রেসিং মোড। একটা হচ্ছে মেমোরি অ্যাড্রেসিং মোডের ভিতরে আমরা বললাম যে ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড। তো সংক্ষেপে তোমাদের একটা যদি উদাহরণ দেখে বের করে দিই তোমাদের, তাহলে আরো সুবিধা হবে। আচ্ছা, এখানে জাস্ট আমি একটু উদাহরণ দিয়ে একটা সংক্ষেপে দিয়ে দিই, তাহলে বুঝতে পারবা। ডাইরেক্ট অ্যাড্রেসিং মোডের একটা উদাহরণ আমি একটু লিখে দিই। ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড, ওকে। সো ডাইরেক্ট অ্যাড্রেসিং মোডের উদাহরণ হচ্ছে, আমরা ওইখানে একটা দিয়েছে যে এটা হচ্ছে আমাদের, কিন্তু দেখে মনে হচ্ছে এটা একটা ডাটা, কিন্তু এটা ডাটা না। এটা হচ্ছে আমাদের ওই যে মেমোরি লোকেশন 1 2 3 4 4 বিটের একটা মেমোরি লোকেশন। এটা 16 বিটের একটা মেমোরি লোকেশন দেখাচ্ছে, যে এই মেমোরি লোকেশনের হচ্ছে যা আছে সেই ডাটাটা হচ্ছে এই রেজিস্টারের ভিতরে যাচ্ছে। ঠিক আছে, যখন এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে বোঝানো হচ্ছে, ডাইরেক্ট একটা মেমোরি লোকেশনকে এখানে ইন্ডিকেট করা হচ্ছে যে এই মেমোরি লোকেশনে যা আছে সেই ডাটাটা বিএক্স রেজিস্টারের ভিতরে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড। আরো একটা সাপোজ আমি বলতে পারি যে মুভ সিএক্স কমা স্টার্ট, ডাইরেক্ট স্টার্ট করতে পারলাম। মুভ বা বিএক্স লিখতে পারতাম, বিএক্স কমা স্টার্ট। এই স্টার্ট কথাটা ডাইরেক্ট একটা কমান্ড ওকে দেওয়া হচ্ছে, যে সিএক্স রেজিস্টারের ভিতরে একটা কমান্ড দেওয়া হচ্ছে স্টার্ট কমান্ড, যে সে এই স্টার্ট কমান্ডটা এর ভিতরে যাচ্ছে, যে কমান্ড হিসেবে সে কাজ করছে। এই জন্য এটাকে বলা হচ্ছে যে ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড। আচ্ছা, দেখো এখানে বলা হয়েছে যে এটা দেয়া হয় যে স্কোয়ার ব্র্যাকেটের মাধ্যমে। হ্যাঁ, এখানে যে স্কোয়ার ব্র্যাকেটের মাধ্যমে, এরকম স্কোয়ার ব্র্যাকেটের মাধ্যমে দেয়া, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে রেজিস্টার ইনডাইরেক্ট অ্যাড্রেসিং। এটা হচ্ছে ডাইরেক্ট, আর একটা হচ্ছে রেজিস্টার ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড। এটা হচ্ছে আমাদের ওই যে দুইটা পয়েন্টার আছে, পয়েন্টার রেজিস্টার আছে, বা সোর্স ইন্ডেক্স আছে, ডেস্টিনেশন ইন্ডেক্স আছে, তাই না? ওই ইন্ডেক্স রেজিস্টারকে নিয়ে আমাদের ইন্ডিকেট করা হয়। যেমন এটাও দিতে পারে যে হচ্ছে মুভ হচ্ছে তোমরা দিতে পারো ইনডাইরেক্ট, তাই না? ইনডাইরেক্টে হচ্ছে ডেস্টিনেশন ইন্ডেক্সে যাবে ডিআই কমা বিএক্স। তো বিএক্স রেজিস্টারে যা আছে তা হচ্ছে ডেস্টিনেশন ইন্ডেক্সে যাবে। ঠিক আছে, এখন ইন্ডেক্স রেজিস্টার গুলোকে নিয়ে যখন কাজ করছে, বা
সোর্স ইন্ডেক্স থেকে এখানে আসবে, যেমন এটা হতে পারে মুভ বিএক্স কমা এসআই, অর্থাৎ সোর্স ইন্ডেক্স থেকে যা আসছে সেটা বিএক্স রেজিস্টারের ভিতরে আসবে। যে সোর্স লোকেশনে তুমি যা পেয়েছো সেই লোকেশন থেকে যা কিছু আসে সেটা বিএক্স রেজিস্টারের ভিতরে আসবে। সো এইগুলোকে আমরা বলি হচ্ছে রেজিস্টার ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোডের উদাহরণ। এরপরে আসছে হচ্ছে বেজ অ্যাড্রেসিং মোড। এটা হচ্ছে ওই যে আমাদের দুইটা পয়েন্টার রেজিস্টার আছে, একটা হচ্ছে বেস পয়েন্টার আর একটা হচ্ছে আরেকটা কি পয়েন্টার জানো, স্ট্যাক পয়েন্টার আর বেস পয়েন্টার। সো এখানে বেস পয়েন্টার নিয়ে যে কাজগুলো করা হয়, বেস পয়েন্টার এর ভ্যালু নিয়ে এমন হতে পারে যে হচ্ছে তোমার এই বেজ অ্যাড্রেসিং মোডে মূলত হচ্ছে আমাদের যে মেমোরি ভিতরে, সরি আমাদের যে জেনারেল পারপাস রেজিস্টার আছে, এই জেনারেল পারপাস রেজিস্টারের ভিতরে প্রথম যে এক্স আছে, এক্স মানে হচ্ছে এ মানে হচ্ছে অ্যাকুমুলেটর রেজিস্টার, বি দ্বারা বোঝা যাচ্ছে বেজ রেজিস্টার, সি দিয়ে বোঝা যাচ্ছে কাউন্টার রেজিস্টার, আর ডি দিয়ে বোঝা যাচ্ছে ডাটা রেজিস্টার। সো এই যে বি যখন বেজ অ্যাড্রেসিং মোড বলা হবে তখন হচ্ছে আমাদের ওই বি রেজিস্টার নিয়ে আমাদের কাজ করে, ঠিক আছে। সো বি রেজিস্টার বা বেজ রেজিস্টারের যেমন এখানে যে বেজ রেজিস্টার বিএক্স এর সাথে +08 একটা ডাটা যোগ করে এক্স রেজিস্টারের ভিতরে দিচ্ছে, অর্থাৎ বিএক্স রেজিস্টার নিয়ে এবং পয়েন্টার বেস পয়েন্টার বা বিএক্স রেজিস্টার নিয়ে যে কাজগুলো করা হবে সেটা হচ্ছে বেজ অ্যাড্রেসিং মোডের উদাহরণ। আবার এটা হচ্ছে ডাইরেক্ট, এটা যেমন ওই যে রেজিস্টার ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোডে ওখানে বলছিলাম আমরা ইনডেক্স, কিন্তু মূলত ইনডেক্স অ্যাড্রেসিং মোড কাজ করে হচ্ছে আমাদের 6 নম্বর রেজিস্টারে, ঠিক আছে। ইনডেক্স অ্যাড্রেসিং মোড ওই যে সোর্স ইনডেক্স বা ডেস্টিনেশন ইনডেক্স নিয়ে মূলত কাজ করে এটা। এটা সেই মানে ইনডেক্স অ্যাড্রেসিং মোডে। এখানে সংক্ষেপে তোমার ওই বইয়ের ভিতরে আরো ছোট ছোট দুই একটা উদাহরণ পাবা, এখানে ওই একটা করে উদাহরণ এখানে দেখানো হয়েছে। সোর্স ইনডেক্স এবং ডেস্টিনেশন ইনডেক্স নিয়ে কাজ করে। তারপরে হচ্ছে বেজ ইনডেক্স অ্যাড্রেসিং মোড, বেজ প্লাস ইনডেক্স দুইটা একসাথে থাকবে। এটা হচ্ছে শুধুমাত্র ইনডেক্স অ্যাড্রেসিং মোড, আর এটা হচ্ছে বেজ আর ইনডেক্স একসাথে নিয়ে কাজ করে। আর পরেরটা হচ্ছে স্ট্রিং অ্যাড্রেসিং মোড। স্ট্রিং বলতে হচ্ছে আমরা ওই যে 8 বিটে এক বাইট হয় না, বাইট নিয়ে মুভস, দেখো এখানে এখন মুভ নেই, এখন মুভস হয়ে গেছে। সো ভ্যালুটাকে এখন আমরা ওই যখন বাইট নিয়ে কাজ করছে মুভস বাইট বা মুভস তোমার স্টার্ট হতে পারে, ঠিক আছে। এরকম যখন মুভের সাথে এস যোগ হয়ে যে স্ট্রিং অ্যাড্রেসিং মোড নিয়ে কাজ করে। এবং বাইট হিসাবে 8 জন নিয়ে যে কাজটাই করবে সেটাই হচ্ছে সে 8 জন হিসাবে কাজ করবে। আচ্ছা, এরপরে এগুলো সংক্ষেপে জাস্ট একটু করে পড়লেই হবে, ধারণা নিয়ে আর কি। এরপরে হচ্ছে আমি তো এটা বলছিলাম হচ্ছে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট পোর্ট অ্যাড্রেস নিয়ে কাজ করবে। যেমন এটা হচ্ছে ইন মানে হচ্ছে ইন করবে এবং ইনপুট, ঠিক আছে। আর আউট মানে আছে আউটপুট করবে, ঠিক আছে, ইন আউট। এটা হচ্ছে আমার একটা পোর্ট অ্যাড্রেস, এটা কিন্তু কোনো ডাটা না, এটা হচ্ছে একটা পোর্ট অ্যাড্রেস। এই পোর্ট অ্যাড্রেসে যা আছে, অর্থাৎ এটা হতে পারে আমার একটা ইউএসবি পোর্টের অ্যাড্রেস, এই পোর্ট অ্যাড্রেসে যা আছে তা হচ্ছে এল রেজিস্টারে যাও। তার মানে আমার কিবোর্ড থেকে আমি একটা কিছু দিচ্ছি, এটা আমার এই পোর্ট অ্যাড্রেসে আছে, বা মাউস থেকে একটা কিছু দিচ্ছি সেটা আমার এই পোর্ট অ্যাড্রেসে আছে, সেই ভ্যালুটা যাবে কোথায়, এল রেজিস্টার। এরকম পোর্ট অ্যাড্রেসে যা আছে তা আমি এল রেজিস্টারে পাঠাচ্ছি, এটা হচ্ছে আমার ইনপুট। বা আউটপুট যদি বলি, যে আমার এই রেজিস্টারে যা আছে, এমন হতে পারতো যে আউট হচ্ছে 09 রেজিস্টার, ঠিক আছে, সরি এই পোর্ট অ্যাড্রেস। এই পোর্ট অ্যাড্রেসের ভিতরে এই পোর্ট অ্যাড্রেসে যাবে বিএল এ যা আছে, বিএল রেজিস্টারে যা আছে তা এই পোর্ট অ্যাড্রেসে যাও। তার মানে কি আমার মাইক্রোসফট থেকে পোর্ট অ্যাড্রেস, এটা হচ্ছে হয়তো আমার হতে পারে হচ্ছে তোমার একটা প্রিন্টার, স্ক্যানার বা আমার আউটপুট ডিভাইস, যে কোনো একটা আউটপুট অ্যাড্রেসে
ওই লোকেশনে আমি পাঠিয়ে দিচ্ছি, ওই পোর্টের সাথে যার কানেক্ট আছে তার কাছে সে পাঠিয়ে দিবে। এটা হচ্ছে ইন, এই পোর্টে যা আছে তা হচ্ছে এখানে আসবে এল এ, আর এটা হচ্ছে এল এ যা আছে তা এই পোর্টে পাঠাবে। এই দুটাই কিন্তু আমার ডাইরেক্ট, পোর্ট অ্যাড্রেসটা ডাইরেক্ট দেখা যাচ্ছে, আরেকটা আছে পোর্ট অ্যাড্রেস দেখা যাবে না, সেটাকে আমরা বলছি ইনডাইরেক্ট। ঠিক আছে, যেমন এটা এখানে কিন্তু আমার হচ্ছে পোর্ট অ্যাড্রেস দেখা যাচ্ছে না, আমার ডিএক্স এর ভিতরে পাঠাচ্ছে, কিন্তু এটা বোঝাচ্ছে একটা আউট যেহেতু দিয়েছে, এখন এই ডিএক্স রেজিস্টারটার ভিতরে কিন্তু একটা ভ্যালু আছে, ওই ভ্যালুটা আসলে একটা পোর্ট অ্যাড্রেস। ডিএক্স এর ভিতরে যে ভ্যালুটা আছে 16 বিটের, যেহেতু ডিএক্স লেখা আছে তার মানে এখানে 16 বিটের একটা ভ্যালু আছে, তাহলে এই ভ্যালুটা আসলে একটা পোর্ট অ্যাড্রেস। এক্স এর ভিতরে যা আছে তা এই ডিএক্স এর ভ্যালু, অর্থাৎ ডিএক্স এর ভিতরে যে পোর্ট অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসের ভিতরে তুমি পাস করো। এখানে কিন্তু ইনডাইরেক্টলি বলা হলো, ঠিক আছে। বা আমরা হচ্ছে ওইরকম ইন দিয়েও বলতে পারি, ইন দিয়ে তাহলে এখানে কি হবে, এই পাশে হচ্ছে অ্যাড্রেস হবে, এটা হয়তো হতে পারে সিএল রেজিস্টারে যা আছে তা, সিএল রেজিস্টারে যে ভ্যালুটা আছে অর্থাৎ যে অ্যাড্রেসটা দেয়া আছে ওর ভিতরে একটা অ্যাড্রেস দেয়া আছে, সেই অ্যাড্রেসে কি করবে, ভ্যালুটা এল এ যাবে। এখানে আমরা 09 এর জায়গায় আমরা সিএল ব্যবহার করতে পারি বা ডিএল ব্যবহার করতে পারি, যে কোনো একটা রেজিস্টার 8 বিটের, যেহেতু এটা 8 বিটের আমরা 16 বিট হিসেবে কাজ করতে পারি, তখন এক্স দেব, তাই না, ইন আউট হিসাবে। তো এটা হচ্ছে আমাদের ওই যে বললাম যে হচ্ছে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট পোর্ট অ্যাড্রেসিং। আচ্ছা, এটা তো আগেই বলেছি যে এটা হচ্ছে জাম্প করো যদি আছে ভ্যালুটা 0 হয়, জাম্প 0 বা এরকম বিভিন্ন ধরনের কন্ডিশন থাকবে। সিএলসি সিএলসি বলছি, জাম্প উইথ কন্ডিশন হতে পারে, উইথ আনকন্ডিশনালও হতে পারে, যে একটা কন্ডিশনে এই ভ্যালু এই অ্যাড্রেসে তুমি জাম্প করো, এটা লোকেশন, এই লোকেশনে তোমার জাম্প করে ওখানে যা পাবা সেই অনুযায়ী সে কাজ করবে। এরকম বিভিন্ন ধরনের জাম্প লোকেশন ইয়ে থাকতে পারে। তোমরা হচ্ছে এর আগে ওই ফাংশন কল করা দেখেছো, তাই না, এখানে এরকম করে ফাংশন কল করা যে ওই লোকেশনে পাঠাই দিবে। আচ্ছা, সো এইগুলো হচ্ছে সব আমাদের রিলেটিভের উদাহরণ। এরপরে হচ্ছে ইমপ্লয়েড, এই যে আমরা বলছিলাম যে এখানে কোনো অপকোড থাকবে না, অপকোড থাকবে, অপারেন্ট থাকবে না, যেমন সিএলসি এটা আছে এ ক্লিয়ার করবে, এই যে ক্যারি ফ্ল্যাগ 0 করে দিচ্ছে, অর্থাৎ ক্লিয়ার স্ক্রিনটাকে ক্লিয়ার করে দিচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের টোটাল 12টা অ্যাড্রেসিং মোড, কিন্তু আমার মূলত 5টা অ্যাড্রেসিং মোড, 5টা অ্যাড্রেসিং মোডকে আমরা 12টা ভাগে ভাগ করছি, ঠিক আছে। সবাই ক্লিয়ার? রকিবুল বাইরে চলে গেছিল কখন? সবাই বুঝতে পারছো? এখানে আমাদের আর হতে পারে, কি হতে পারে, ওই যে একটু আগে আমরা বলছিলাম এই সেলটি হতে পারে, তারপরে আমাদের পুশ হতে পারে, পপ হতে পারে, তাই না? পুশ, এগুলো সব এক একটা অপকোড নেই, শুধুমাত্র অপারেন্ট নেই, শুধুমাত্র অপকোড আছে। এটা হচ্ছে প্রসেস কন্ট্রোল, প্রসেসিং এর জন্য যে কন্ট্রোল গুলো থাকে, এই যে সিএলসি হয়েছে, তাই না, সিএলসি হয়েছে, এখানে কিন্তু কোনো অপকোড নেই, আছে। তো সো এগুলো হচ্ছে আমাদের এমপ্লয়েড অ্যাড্রেসিং মোডের উদাহরণ। তো ক্লিয়ার এটুকু? কয়টা বাজে? আর একটু কন্টিনিউ জি করি। স্যার, 10টা 14 বাজে স্যার। আচ্ছা, আমরা 11টা পর্যন্ত কন্টিনিউ করব নাকি? জি স্যার। 11টা পর্যন্ত কন্টিনিউ করব। সমস্যা আছে? অল্প করে করেন, বেশি স্যার বেশি নিলে মাথায় ওভারলোড থাকবে না। হয়ে যাবে স্যার, এমনি তার মধ্যে মাইক্রো প্রসেসর, মাইক্রো কন্ট্রোলার দুটাই। আচ্ছা, তাহলে হচ্ছে এই পর্যন্ত একটু রাখলাম, আজকে একটু অন্যরকম একটা ফ্লেভার দিই। আমরা মাইক্রো প্রসেসরের ল্যাবগুলো হচ্ছে এখানে করতে পারবো না, একটু প্রবলেম হবে। আমরা হচ্ছে মাইক্রো কন্ট্রোলারের ইয়েটা আমরা করতে পারবো, সো আমরা মাইক্রো কন্ট্রোলার নিয়ে একটু আগাবো, ঠিক আছে? ক্লিয়ার, কথা বুঝতে পারছো?
আচ্ছা, আমরা এখানে একটা জাস্ট এই মাইক্রোপ্রসেসরে একটা প্রোগ্রাম করি, হ্যাঁ, একটা ছোট একটা প্রোগ্রাম করি। প্রোগ্রামটা একটু বোঝার চেষ্টা করি। সাপোজ আমরা দুইটা ভ্যালু যোগ করব, 38 8 বিটের, হ্যাঁ, এটা 4 বিট, এটা 4 হেক্সাডেসিমাল, সবকিছু আমাদের হেক্সাডেসিমাল হিসেবে কাজ করছে। আর হচ্ছে 15, এটা যোগফল কি হবে? 8 আর 4 12, 8 5 হচ্ছে আমাদের 13। 13 মানে হেক্সাডেসিমাল কি? এ বি সি ডি ই স্যার, ই না, 13 ই মানে স্যার, হচ্ছে ই। ডি 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 13 মানে ডি, জি স্যার। ঠিক আছে। আর এখানে হচ্ছে 4D, এটা হচ্ছে আমাদের অ্যানসার, তাই না? তাহলে আমরা যে এই হচ্ছে আমাদের রেজিস্টার স্ট্রাকচারটা আমরা দেখছিলাম, এই যে রেজিস্টার স্ট্রাকচার, এটা হচ্ছে আমাদের জেনারেল রেজিস্টার, তাই না? এই রেজিস্টার গুলোর ভিতরে আমাদের এই ডাটাগুলো রাখতে হবে, এই ডাটাটা রাখতে হবে, এই ডাটাটা রাখতে হবে, রেখে তারপরে আমাদের এই দুজনের যোগ করতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের হয়ে যাবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের এই আমাদের মাইক্রোপ্রসেসরের প্রোগ্রামের ক্ষেত্রে এই AX অর্থাৎ অ্যাকুমুলেটর রেজিস্টারটা হচ্ছে এমন রেজিস্টার যে রেজিস্টারের ভিতরে আমাদের প্রথম ডাটাটা ওই রেজিস্টারের ভিতরে রাখতে হয়, আর তারপর অন্য ডাটাগুলো অন্য তুমি যে কোনো রেজিস্টারে রাখো। ও হচ্ছে মূলত সবকিছু চেক করা বা ইয়ে করা, মূল ফাংশনটা ওর মাধ্যমেই হবে, ঠিক আছে? এই জন্য যা কিছু রাখি না কেন, একটা ডাটা মাস্ট আমাকে অ্যাকুমুলেটর রাখতে হবে। তাহলে আমরা একটু আগে তো প্রোগ্রাম করছিলাম, ডাটা রাখতে পারবো না? ডাটা রাখার প্রোগ্রাম কি বলো? মুভ, বলো না কেন, কথা বলে না। মুভ 8 বিটের যেহেতু, তাহলে আমি এইচ নিতে পারবো, এল ও নিতে পারবো, যে কোনো একটা নিতে পারবো। আর 16 বিট হলে আমি এক্স নেবো, তাহলে আমি কি নেবো? মুভ এল ই নিলাম। এল এর ভিতরে আমি কি রাখলাম? 38, তার মানে 38 ডাটাটা এল এর মধ্যে চলে গেল। আবার এখন এই ডাটাটা আমি বিএল বা সিএল বা ডিএল যে কোনো একটার ভিতরে রাখতে পারি। আমরা রাখলাম আবার মুভ বিএল এর মধ্যে, এবং সিম্পল প্রোগ্রাম বিএল এর মধ্যে আমি কি রাখবো? 15, এই ডাটাটা রাখলাম, দুজনের ডাটা রাখা হয়ে গেল। এরপরে আমরা হচ্ছে আরেকটা ইনস্ট্রাকশন ওখানে দেখছিলাম, যোগ করার ইনস্ট্রাকশন, কি বলে? অ্যাড, ADD, অ্যাড মানে কি? এখন অ্যাড কাকে করব? এল এর মধ্যে একটা ডাটা চলে গেছে, এল এর ভিতর কি আছে? ওই যে 38 চলে গেছে, তাই না? আর বিএল এর মধ্যে একটু আউটসার করতেছে। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার। জি স্যার, জি স্যার, আছে তো। ওরা নাই স্যার, পটের সাথে। ও আচ্ছা আচ্ছা, তাহলে ওদের গ্রুপে আমি একটু নক করছি। ওদের সাথে আমার আজকে ক্লাস আছে, ওই 2:30টায় ক্লাস আছে স্যার, 2টার বিষয়। ও ও, ওদের স্যার ওই যে মেসেঞ্জার গ্রুপে নাই স্যার আপনি? আচ্ছা, তাহলে ও, তাহলে আমি মেসেঞ্জারে আপনাকে অ্যাড করে দিতে বলছি স্যার। আর আপনি স্যার পাসওয়ার্ডটা আমাকে একটু বলবেন স্যার, আমি একটু ওদেরকে দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড ডে, ও শুধু ডি, আচ্ছা, ক্যাপিটাল ডি 52 53, কোনো হাইপেন টাইপেন নাই তো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি দিয়ে ওদেরকে আপনার সাথে স্যার জয়েন করতে বলছি, এখনই বলছি স্যার। জি স্যার, ওই যে আমিও ক্লাস নিচ্ছি, আমি 43-এর ক্লাস নিচ্ছি। জি স্যার, জি স্যার, জি স্যার। আমি অবশ্য অন্য বোর্ড বলতে আমার কাছে ওই যে একটা গ্রাফিক্স বোর্ড আছে, ওয়াকাম বোর্ড বলা হয়।
ওই বোর্ডে আছে, এমনি আপনি বোর্ড ইউজ করলে মাউস দিয়ে তো আর লেখা মুশকিল না, কিন্তু ওই ওয়াকম বোর্ডে একটা পেন আছে, ওই ওয়াকম বোর্ডের সাথে পেন থাকে। হ্যাঁ আমি ওই যে লিখি দেখছেন তো স্যার। হ্যাঁ হ্যাঁ একটু ওই ওয়াকম বোর্ড থাকলে ভালো হতো। হ্যাঁ আলাদা একটা ডিভাইস স্যার। না না, জুমে বলতে যে কোনো জায়গায় আপনি লিখতে পারবেন, ওই ডিভাইসটা থাকবে। এটা একটা বোর্ড, ওই ডিজিটাল বোর্ড, নিচে নিচে ছোট ছোট সাইজের একটা ওই যে ট্যাবের মতো একটা বোর্ড, ওর উপরে যা লিখবেন স্ক্রিনে ওই লেখা আসবে। না না না, ওই ওই বোর্ড কিনতে হবে, বোর্ড ছাড়া তো হবে না। হ্যাঁ হ্যাঁ ওয়াকম বোর্ড বলা হয় স্যার। এটা আছে ওই যারা গ্রাফিক্স এর কাজ টাজ করে, ওই দেখা যায় যে অনেক ছবি ছবি তো এরকম সুন্দর করে আঁকা যায় না, এখানে বোর্ডে যে ছবিটা আঁকবে ওই ছবিটাই ওখানে চলে যাবে। ওইটা হচ্ছে আমার ওই যে অফিসের জন্য কেনা ছিল তো, আমার দুইটা আছে স্যার। হ্যাঁ এখন ওইটা কাজে দিচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, তাছাড়া তো উপায় নেই। এমনি আপনি স্যার ওই যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বা পাওয়ার পয়েন্ট ওপেন করে ওখানে ওখানে দাগ দিতে পারবেন স্যার, ওখানে ওই যে পয়েন্টার নিয়ে ওখানে এমনি মাউস দিয়ে দিয়ে দাগ দিতে পারবেন। হ্যাঁ 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 শেয়ার তো করবেন, কিন্তু এই যে পাওয়ার পয়েন্টে আপনি বিভিন্ন পজিশনে যদি আপনি দাগ দিতে চান তাহলে মাউস দিয়ে দিয়ে দাগ দিতে পারবেন। ওখানে মাউস দিয়ে একটা কলম নিয়ে আসবে, ডান মাউস ক্লিক করে এখানে ডান ডান বাটন ক্লিক করে ওখানে আছে পয়েন্টার একটা অপশন আছে, পয়েন্টার অপশনে ওখানে পেন আছে, তার পয়েন্টার অপশন, হ্যাঁ একটা, হ্যাঁ ডান মাউস ক্লিক করবেন পাওয়ার পয়েন্টের উপরে, পাওয়ার পয়েন্ট স্লাইডের উপরে ডান মাউস ক্লিক করবেন, করে ওখানে দেখবেন যে যে স্ক্রিন একটা আছে, এখানে স্ক্রিনে আছে এই হোয়াইট স্ক্রিন ব্ল্যাক স্ক্রিন এরকম আছে, যখন হোয়াইট স্ক্রিন ক্লিক করবেন একটা সাদা পেজ চলে আসবে। ওই সাদা পেজে আবার আপনি যে পয়েন্টার দিয়ে আপনি এখানে পেন আছে, তারপরে ইরেজার আছে, পেন যখন নেবেন তখন ওই পেনটা নিয়ে তখন ওর উপরে আছে একটা লিখতেও পারবেন, কিন্তু ওই লেখা মাউস দিয়ে লেখা তো ভালো হবে না। কিন্তু আপনি এমন হতে পারে যে স্ক্রিনের উপর আপনি দাগ দিতে যাচ্ছেন, একটা পয়েন্ট আন্ডারলাইন করতে যাচ্ছেন, তো ওই ওই কলমটা নিয়ে অ্যাটলিস্ট আন্ডারলাইনটা করতে পারবেন, যে এই দেখো এই জায়গাটা এই জায়গাটা এইভাবে বোঝানো যায়। হ্যাঁ ক্লিক করবেন, হ্যাঁ পয়েন্টার অপশন, পয়েন্টার অপশন ওখানে যে আপনি হচ্ছে ইয়ে পাবেন। আচ্ছা আচ্ছা স্যার, হ্যাঁ হ্যাঁ অ্যাড করে দিচ্ছি। ওকে হ্যালো, সরি তোমাদের জি স্যার, একটু আছে স্যার। ইয়ে করলাম। আচ্ছা স্যার এই যে তাহলে এখন মুভ আমরা দিয়ে এটা যেটা বললেন স্যার, এটা আরেকবার একটু বলে দেন স্যার। মুভ মানে কি, আমরা যে প্রোগ্রামে বললাম এই মুভ মানে জাস্ট ডাটা একটা রেজিস্টার থেকে, এই যে এখানে আমরা কি বলছি এই যে 38 এই ডাটাটা, এটা হচ্ছে 8 বিটের ডাটা না, হেক্সাডেসিমাল এক একটা সমান বাইনারি 4 বিট, তাই না? তাহলে এটা আছে 8 বিটের ডাটা, যেহেতু তাহলে আমি রেজিস্টার আমার 16 বিট তো নেওয়ার দরকার নেই, আমি এক্স নিতে পারতাম, তাহলে এক্স নিলে আমার প্রথম দুই ঘরে হচ্ছে 8 বিটের 8টা জিরো হয়ে যেত, তারপরের ঘরে ডাটা রাখতো, তাই না? যদি আমি 8 বিটের ডাটা দিই, তাই না, এরকম 0 0 হয়ে যেত না, জি স্যার। এই 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 জিরো মানে 4টা জিরো, এই জিরো মানে 4টা জিরো, যেহেতু আমি 8 বিটে যোগ করছি ওই জন্য আমি এল দিচ্ছি, আমি যদি 16 বিটে যোগ করতাম তাহলে আমি এস দিতাম, তখন আমি 16 বিটের ডাটা দিতাম, ঠিক আছে? সো এই ডাটা দেওয়ার উপরে নির্ভর করছে, যে তোমার ডাটা যদি 8 বিটের হয় তাহলে তোমার তার 16 বিট নিয়ে জায়গা নষ্ট করার দরকার নাই। এরকম এল একটা রেজিস্টারে আমি একটা ডাটা রাখলাম, এই ডাটাটা প্রথম ডাটাটা, আর দ্বিতীয় ডাটাটা রাখলাম বিএল রেজিস্টারে। এবার আমি কি করব, যোগ করব কাকে কাকে, এই ডাটাকে না, আমি এই রেজিস্টারের ভিতরে যা আছে তাকে যোগ করবে। একটু আগে আমরা দেখছিলাম যে রেজিস্টার, ওই যে রেজিস্টার অ্যাড্রেসিং মোডের উদাহরণ, যে আমি একটা রেজিস্টার টু রেজিস্টারে আমি কি করছি, এটা হচ্ছে এল কমা বিএল, তার মানে কি বিএল এর সাথে এল এর যোগ, আর বলছিলাম যে যোগ করে ফাইনাল রেজাল্টটা কিন্তু এল এর মধ্যেই জমা হবে, এই এল এর মধ্যে লাস্ট এই পাশে যে থাকবে তার কাছে জমা হবে। তো আমরা এই পাশে অ্যাকুমুলেটরই রাখবো, যে সবসময় অ্যাকুমুলেটর এর ভিতরে আমরা
স্টোর করে রাখবো। হ্যাঁ, তাহলে এই ডাটা যোগ হয়ে গেল। যোগ হয়ে কিসের ভিতর আছে? এখন কিন্তু আর এল এর মধ্যে 38 আর নেই, মুছে গেছে। মুছে যে এই ফাইনাল রেজাল্ট 4D এর ভিতরে এল এর মধ্যে এখন 38 আর দেখা যাবে না। কি দেখা যাবে? 4D। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে প্রোগ্রাম কিন্তু আমার শেষ। এখন আমার প্রোগ্রাম শেষ করতে গেলে আমরা কি বলছিলাম? ওই যে HLT হল্ট মানে হচ্ছে স্টপ প্রোগ্রাম। ওকে, এই হচ্ছে আমার সিম্পল একটা যোগের প্রোগ্রাম। ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? স্যার এগুলো প্রোগ্রাম তো আমাদের খাতায় লিখতে হবে তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা আমরা ওই যে যখন ইয়ে খুলবে না তখন হচ্ছে আমরা এটা ইয়ে দিব। ঠিক আছে? ওরে বাবা, কে পাঠাইছে? এই এরা কারা? এই যে নাম দেয় না, এদের তো রিকোয়েস্ট পাঠাইছে এখন আবার। এগুলো একটু বলবা তো। আচ্ছা, আমি একটু যে মাহবুব স্যার একটু ওয়েট করছে, তো আমি 44 ব্যাচে একটু মাহবুব স্যারকে করতে বলি। আর একটা কথা ছিল, বলতেছিলাম কি স্যার, এখানে ইনপুট হচ্ছে বেশি হতে পারে না। কিন্তু বেশি হতে পারে না বলে বলো, বুঝে বলো। মানে এই যে যেমন কার নয়েজ আসছে? কার স্যার সাবজেক্টলি নয়েজ আসতেছে। জি স্যার। তুমি মনে হয় হচ্ছে ঝড় হচ্ছে তোমার? না স্যার, আমার এখানে তো কোনো কিছুই নাই। আমি তো রুমের মধ্যে ফ্যানও চালাই না স্যার। তোমারটা থেকেই নয়েজ আসছে, সবাই বন্ধ করে রাখছে, বাট তোমার একটা আলাদা একটা বাতাস আসা মনে হচ্ছে। আচ্ছা বলো, কি বলছো একটু বলো, বলে তুমি একটু ইয়ে করো। স্যার এখানে মুভ এল 38 যেটা দিয়েছেন, এখানে ইনপুট মনে করেন আরো এক্সট্রা এই 15টাই ওটার সাথে যদি যোগ মানে অ্যাড করে দেয়, এরকম কোনো ভ্যালু কি বেশি রাখা কি রে যাবে? সাদরে সাদে গেছ নাকি? হ্যাঁ হ্যাঁ, তুমি এমন দিতে পারতা, সাপোজ 8 বিটের বেশি, 16 বিটের বেশি নিতে পারবা না। সর্বোচ্চ যোগ হবে তোমার 16 বিটের এখানে। আচ্ছা এক মিনিট, আমি একটু ওই যে 44 ব্যাচটা একটু ইয়ে করি। ওকে, সো যেটা বললাম যে সাপোজ যদি আমার এটা হতো 16 বিটের, তাহলে আমরা এই যোগটা 16 বিটের হলে তাহলে আমি কি করতাম? আমরা এখানে লিখতাম মুভ এক্স লিখতাম। ও বলছে যে যদি আমি যোগ করে দিতে পারি কিনা। হ্যাঁ, 4 এখানে আমরা বড় যোগ করতে পারবো, 16 বিটের যোগ করতে পারবো। অর্থাৎ সাপোজ আমি এমন যোগ করতে চাচ্ছি, সাপোজ 1982 যোগ হচ্ছে 2539, এই যোগটা করতে চাচ্ছি। স্যার আমি এক্স্যাক্টলি বলতে চাচ্ছিলাম কি, মানে আপনার যে সর্বোচ্চ যে 16 আর কি, এটা আমি জানতাম না স্যার। এটাই আর কি এই সর্বোচ্চ আমার রেজিস্টার ক্যাপাসিটি তো 16। আমরা এই যে রেজিস্টার ক্যাপাসিটিতে আমরা 16 বিট জানি, আমাদের এই রেজিস্টারে 16 বিটের বেশি যোগ করতে পারবো না। ওইটাই আর কি। ঠিক আছে, আচ্ছা তোমার ওটা মুভ করো, তোমার খুব নয়েজ আসছে। আচ্ছা, সো এখন ক্লিয়ার? তাহলে আমার এক্স এর ভিতরে এখন আমি কি রাখবো? সিস্টেম হচ্ছে কমা দিয়ে আমি 19 দিলাম, 82 দিলাম। তার মানে এখন কিন্তু এক্স রেজিস্টার নিছি, এখন আর এল বা এইচ নিতে পারবো না, যেহেতু ডাটাটাই আমার 16 বিটের। আমি যদি 8 বিটের রেজিস্টার নিই তাহলে তো জায়গা দিতে পারবে না, তাই না? সো এখন আমাকে 16 বিটের রেজিস্টার নিতে হবে। আবার মুভ
bx দিলাম, bx দিয়ে আমি দিলাম 2539। এখন কি দেব? অ্যাড দেব, x, bx, তারপরে প্রোগ্রাম শেষ হয়। সো এটা হচ্ছে আমার 16 বিটের। ক্লিয়ার? কথা কি বুঝতে পারছো নাকি বুঝো নাই? বুঝছি স্যার। বুঝছো? বুঝলে তো ভালো। তাহলে আমরা এটা বুঝলাম নাকি? ওকে, এটা হচ্ছে আমাদের এমন হতে পারতো যে সাপোজ এই ডাটাটা আমার কিসে আছে, এখন কিন্তু আমার কিসে আছে, এটা এক্স এর ভিতরে ডাটাটা আছে না, আমরা চাই যে না এক্স এর ভিতরে ডাটা থাকবে না। হ্যাঁ হ্যাঁ, আমার তো ভয়েস আছে, তোমার তোমার প্রবলেম হচ্ছে, অন্যরা তো শুনতে পাচ্ছে নাকি? জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, সো যদি এমন হতো যে না আমি এক্স এর ডাটাটা এখন এক্স এ জমা আছে, আমি না এক্স থেকে আমি ডাটাটাকে মুভ করে ডিএক্স এ রাখবো, তাহলে আমি এই জায়গায় হল্টের আগে কি দেব? হল্টটা এখন দেব না, এখন আবার আমি মুভ করব, আবার এখানে কি করব? মুভ করলাম কি এই এক্স এর ডাটাটা কিসে দেব? আমি ডিএক্স এ রাখবো, তাইলে আগে দেব ডিএক্স কমা এ, যোগ করার পরে যে রেজাল্টটা আছে সেই রেজাল্টটা আবার ডিএক্স এর ভিতরে কিন্তু মুভ করছে, তারপরে আমি হল্ট করলাম। এখন তুমি ডিএক্স এর ভিতরে এই ডাটাটা দেখতে পাবা, ঠিক আছে? সো আমরা এই ধরনের প্রোগ্রামগুলো আমরা হচ্ছে আমাদের ল্যাবে হচ্ছে আমাদের ডিভাইস আছে, আমরা ওই 8086 বা 8088 মাইক্রোপ্রসেসর দিয়ে তৈরি আছে, টেনার বোর্ড আছে, ওই বোর্ডে প্রোগ্রাম করে আমরা রেজিস্টারে কিভাবে ডাটা থাকে ওই রেজিস্টারে দেখা যায়, ঠিক আছে? আমরা রেজিস্টার লোকেশনে এরকম ডাটাগুলো দেখতে পাবো যে আসলে এই ডাটাগুলো ওখানে আছে কিনা। সো এটা ল্যাব আমরা খুললে হয়তো আমরা একটা ল্যাব দিয়ে একটা দুটো ল্যাব দিয়ে আমরা মাইক্রোপ্রসেসরের পার্টগুলো আমরা ক্লিয়ার করব। তো আমাদের মেন হচ্ছে আমরা করব, আমরা মাইক্রো কন্ট্রোলারের দিকে জোর দেব, মাইক্রো কন্ট্রোলারে আমাদের ল্যাব গুলো আমরা হচ্ছে আমি এখানে তোমাদের সুন্দরভাবে নিতে পারবো। হ্যাঁ, আমার বাসায়ও আছে, ডিভাইসও আছে, আমি প্রয়োজনে তোমাদের ডিভাইস দিয়েও দেখাবো, ঠিক আছে? সো আমরা মাইক্রো কন্ট্রোলার পার্টে আমরা বেশি কাজ করব। সো আমরা মাইক্রো প্রসেসরের আরেকটু হালকা আগাবো, নেক্সট ক্লাসে আরেকটু হালকা আগাই আমরা মাইক্রো কন্ট্রোলার পার্টটা বেশি বেশি করব, ঠিক আছে? আজকে আমরা করলাম কি অ্যাড্রেসিং মোড, আরেকটা পার্ট আমরা করব ইনস্ট্রাকশন সেট। হ্যাঁ, ইনস্ট্রাকশন সেটটা আমরা নেক্সট দিন করব। একটু জাস্ট যেহেতু আমাদের টাইম আছে, আমরা একটু মাইক্রো কন্ট্রোলার নিয়ে হালকা একটু কথাবার্তা বলি, সিম্পল কথাবার্তা, কঠিন কিছু না, ঘাবড়ানোর কিছু নাই। একটু যাই দেখি আমরা মাইক্রো কন্ট্রোলারের স্লাইডগুলো করে আছে। তোমরা চুপ হয়ে গেলে কারণ নিজেরা নিজেরা একটু কথাবার্তা বলো, নাকি ভাই আর কথা বলছো না? জি স্যার গ্রুপে কথা বললে এখন কথা বললে স্যার সব রেকর্ড হয়ে যাবে এই জন্য স্যার। তাতে সমস্যা কি, তোমাদের কথা তোমাদেরই থাকছে। না স্যার ওইটা তো পাবলিক হবে স্যার, পরে যদি আরো অনেকে শুনে তখন। আচ্ছা, প্রেজেন্টেশনটা তো
হ্যালো স্যার, হ্যাঁ বলো স্যার একটা হেল্প ছিল আপনার কাছে। বলো। স্যার আমাদের সিগন্যাল ক্লাসে গত ক্লাসে আমি একটা রেকর্ড করছিলাম আমার কাছ থেকে, স্যারের কাছ থেকে পারমিশন নিয়ে। এখন স্যার ওই রেকর্ডটা খুঁজে পাইতেছি না। ওইটা স্যার কিভাবে খুঁজে পাওয়া যাবে? এটা তোমার কোন লোকেশনে তুমি রাখছো সেটা দেখতে হবে। স্যার ওইটা স্যার সি ড্রাইভে ছিল, কিন্তু বাট এখানে খুঁজে পাওয়া যাইতেছে না। জুম সি ড্রাইভে জুমের মধ্যে একটা পার্ট আছে, জুম যে সেটআপ করছো জুমের মধ্যে কোথাও আছে। স্যার খুঁজছি, ওখানে জুমের ভিতরে স্যার কিছুই নাই, একবার এমটি দেখাইতেছে স্যার। আরেকবার সেভ করতে যাবা, যে তখন দেখবা যে লোকেশনটা দেখাচ্ছে। তাহলে স্যার এবার থেকে আর কি আগে লোকেশন ঠিক করে যেতে হবে ওখানে? সেভের লোকেশনটা ঠিক করবা। আমি তো স্লাইডটা পাচ্ছি না। স্যার এটা কি আবার সেভ করতে হয় কোনোভাবে? হ্যাঁ এটাই রেকর্ডিংটা হ্যাঁ কোনোভাবে সেভ করতে হয়? হ্যাঁ, সেভ তো করবা। তুমি রেকর্ড করার সময় রেকর্ডটা আছে কোথায়, ডিফল্ট একটা লোকেশনে সেভ হবে। লোকেশনটা তুমি দেখবা যে কোন লোকেশনে সেভ হচ্ছে। ক্লাউডও হয়, অটোমেটিক হবে। হ্যাঁ, অটোমেটিক কনভার্ট হয় বা ইয়ে হয়, এটা তুমি ওখানে দেখতে হবে যে কোনটাই হচ্ছে। আচ্ছা, আমি একটু জাস্ট স্লাইডটা এই মুহূর্তে পাচ্ছি না, আমি তোমাদেরকে জাস্ট একটু মাইক্রো কন্ট্রোলার সম্পর্কে জাস্ট কিছু কথা বলি, একটু হালকা শোনো। হ্যাঁ, কঠিন কোনো কথা না, সহজভাবেই বলার চেষ্টা করছি। আমরা মাইক্রো প্রসেসর বুঝলাম, তাই না? মাইক্রো প্রসেসর আর মাইক্রো কন্ট্রোলার দুইটা আলাদা দুইটা সেকশন। মাইক্রো কন্ট্রোলার হচ্ছে মাইক্রো প্রসেসর দিয়ে তৈরি একটা হচ্ছে মিনি কম্পিউটার, ছোট্ট একটা কম্পিউটার। হ্যালো, ক্লাস নিচ্ছি, হ্যাঁ ক্লাস শেষ করে কথা বলছি। আচ্ছা, সো মাইক্রো কন্ট্রোলারটা হচ্ছে একটা ছোট কম্পিউটার যার ভিতরে মানে প্রসেসরের ভিতরে আমরা কি বলেছিলাম, আমি একটু একটা হোয়াইট স্ক্রিনে যাই। আমরা প্রসেসরের মধ্যে কি বলেছিলাম যে একটা প্রসেসরের মধ্যে তিনটা জিনিস আছে, আলু, কচু আর মশলা, মনে আছে তো? জি স্যার। একটা প্রসেসরের মধ্যে আমার আলু, কচু আর মশলা আছে। আচ্ছা, সো মাইক্রো কন্ট্রোলার এর মধ্যে অবশ্যই আমার প্রসেসর আছে। ঠিক আছে, আমি একটা স্ক্রিন যাই। মাইক্রো প্রসেসরের ভিতরে আমরা হচ্ছে, এটা হচ্ছে আমাদের একটা মাইক্রো প্রসেসর। মাইক্রো প্রসেসরের ভিতরে তিনটা পার্ট থাকে, এএলইউ, সিইউ আর হচ্ছে সিইউ। আর এটা হচ্ছে মেমোরি বা ওই যে রেজিস্টার। হ্যাঁ, আচ্ছা, সো এই মাইক্রো প্রসেসরের মধ্যে, ও তোমরা তো স্ক্রিন শেয়ার করি নাই না? সরি, স্ক্রিন না শেয়ার দিয়ে আচ্ছা, সো আমরা হচ্ছে বললাম যে আমাদের একটা মাইক্রোপ্রসেসরের ভিতরে কি থাকে, তিনটা জিনিস থাকে, দেখতে পাচ্ছ তো সবাই? আশা করি এখানে থাকে এএলইউ, সিইউ আর হচ্ছে মেমোরি। এটা হচ্ছে আমাদের সিপিইউ বা মাইক্রোপ্রসেসর। আর আমাদের হচ্ছে মাইক্রো কন্ট্রোলার হচ্ছে কন্ট্রোলারের মধ্যে, আচ্ছা, একটা কম্পিউটার হতে গেলে আর কি লাগবে, এটা হচ্ছে আমার প্রসেসর, তাই না? এই প্রসেসরের সাথে আমার হচ্ছে এদিকে থাকতে হবে হচ্ছে আমার আইও পোর্ট থাকতে হবে, ওই যে আমরা একটু আগে দেখছিলাম, তাই না? আইও পোর্ট থাকতে হবে, ইনপুট আউটপুট পোর্ট। এই পোর্টের সাথে আমার কি থাকে, ইনপুট আউটপুট ডিভাইসের সাথে ইনপুট আউটপুট ইনপুট আউটপুট ডিভাইসের সাথে এখানে কানেক্ট হয়ে এই হচ্ছে এখন কম্পিউটার হলো, তাই না?
তার মানে কি এটা পূর্ণাঙ্গ আমার নিচের যে সিপিইউ আছে সেই সিপিইউ থাকতে গেলে আমার ওই যেটা আমরা ক্যাজিং বলি এর মধ্যে আমার এইটা আছে এবং হচ্ছে আইও পোর্ট কার সাথে লাগানো আছে, এটা মাদারবোর্ডের সাথে আমার এই আইও পোর্ট গুলো লাগানো আছে। আর ইনপুট আউটপুট ডিভাইস এটা হচ্ছে আসলে আমার যা আমি ইউজ করব সেটা আমাদের ডিপেন্ডেবল। সো এটা কম্পিউটারের অংশ না। আমি এটা এই যে এখন আমি হচ্ছে যেমন ওয়াকম বোর্ড ইউজ করছি বা আমি এখানে মাউস ইউজ করতে পারি, কিবোর্ড ইউজ করতে পারি, তাই না? এক একটা জিনিস ইনপুট আউটপুট হিসাবে আমি স্ক্যানার ইউজ করতে পারি, সরি হচ্ছে মনিটর ইউজ করতে পারি, আমি হচ্ছে প্রিন্টার ইউজ করতে পারি। সো এই ডিভাইস গুলো আসলে এক একজনের সাথে, কেউ হচ্ছে প্রজেক্টর স্ক্রিন ব্যবহার করছে, সরাসরি প্রজেক্টর দিয়ে আমি আউটপুট হিসাবে ইউজ করবো। সো মনিটর যেটাই হোক না কেন সেটা হচ্ছে আমার, এগুলোকে বলা হয় পেরিফেরাল ডিভাইস। সো এই পেরিফেরাল ডিভাইস যাই হোক না কেন মূলত আমার এইটা হচ্ছে আমার কম্পিউটার। কম্পিউটারের সাথে আমার ইনপুট আউটপুট পোর্ট থাকতে হয়, কিন্তু প্রসেসরে তো আর পোর্ট নাই। তাহলে এগুলো নিয়ে আমার একটা পূর্ণাঙ্গ কম্পিউটার হয়। এর ভিতরে আবার র্যাম থাকতে হয়, তাই না? র্যাম থাকে, তারপরে আছে রম থাকে, তাই না? অস্থায়ী মেমোরি থাকে, হার্ড ডিস্ক সেকেন্ডারি একটা মেমোরি থাকে, তার ভিতরে ডাটা রাখছো, তো তাই না? অনেক কিছু, অনেকগুলো কন্ট্রোলার এর মধ্যে ইনক্লুড থাকে, থেকেই সে হচ্ছে এগুলো সব ইনক্লুড থাকে একটা মাদারবোর্ডের সাথে, দিয়ে একটা কম্পিউটার হয়। বাট মাইক্রো কন্ট্রোলারটা হচ্ছে, মাইক্রো কন্ট্রোলার এমন একটা আইসি, ওটাও কিন্তু আইসি, যেমন মাইক্রোপ্রসেসর একটা আইসি, মাইক্রো কন্ট্রোলারও একটা আইসি। বাট এই আইসির মধ্যে এই প্রসেসর আছে, মানে মাইক্রো প্রসেসর আছে, মানে ওই যে আলু কচু মশলা যা বলছো সবই আছে এর ভিতরে, ঠিক আছে? তারপরে এর ভিতরে র্যাম আছে, রম আছে, তারপরে হচ্ছে এর ভিতরে টাইমার আছে, তারপরে হচ্ছে ওই যে তোমার ডাটা ট্রান্সমিটার রিসিভার আছে, ঠিক আছে? সিগন্যাল ট্রান্সমিট রিসিভ করার ক্ষমতা আছে, হিউজ আরো অনেক কিছু আছে। সবকিছু মিলে একটা তোমার আইসি, যে সিম্পল ছোট্ট একটা আইসি, এই আইসির ভিতরে সবই আছে। কিন্তু তাহলে এই আইসিটার ভিতরে যেহেতু সবই আছে, তাহলে কি এই কম্পিউটারের যা আছে, এই আইও পোর্ট আছে, ঠিক আছে? আইও পোর্ট আছে, তাহলে কি আমার এই কম্পিউটারের মধ্যে যা আছে সব কি এখানে আছে না? এখন ডিভাইস হিসেবে তুমি কানেক্টিং ডিভাইস হিসেবে যা ইউজ করবা সেটা হচ্ছে তোমার উপর নির্ভর করবে। ইনপুট আউটপুট ডিভাইস, যেমন এখানে আমরা মাইক্রো কন্ট্রোলার ইনপুট আউটপুট ডিভাইস হিসেবে আমরা হচ্ছে সেন্সর ইউজ করছি বিভিন্ন ধরনের ইনপুট ডিভাইস হিসেবে, আউটপুট ডিভাইস হিসেবে মোটর, বিভিন্ন ধরনের মোটর ইউজ করছি, তাই না? ডোর কন্ট্রোল যদি হয়ে থাকে তাহলে একটা ডোরে একটা মোটর দিয়ে কন্ট্রোল করছে, বা বিভিন্ন ধরনের লোড বলছি, এইগুলোকে আমরা ইনপুট আউটপুট ডিভাইস বলছি। তাহলে এই কন্ট্রোলার দিয়েই, এই কন্ট্রোলার যা করে এই মাইক্রো কম্পিউটার, এটা হচ্ছে কম্পিউটার। কম্পিউটার যা কাজ করছে কন্ট্রোলারও মাইক্রো কন্ট্রোলারও সেম কাজ করছে। বাট কম্পিউটার হচ্ছে বিগ ডাটা নিয়ে কাজ করে, মাল্টিপারপাস অনেকগুলো কাজ করতে পারে। একটা কম্পিউটার কি করে, তার প্রসেসরের স্পিড অনেক বেশি, প্রসেসর অনেক ভারী, এটা দিয়ে আমি একসাথে, যেমন এখানে একটা কাজ করছি, আমি এখানে পাশে ইচ্ছা করলে চ্যাটিং করতে পারি, ইচ্ছা করলে আমি গেম খেলতে পারি, ইচ্ছা করলে আমি সাথে সাথে গান শুনতে পারি, মাল্টিপারপাস প্রোগ্রাম আমি এখানে এক্সিকিউশন করতে পারি কম্পিউটারে। কিন্তু মাইক্রো কন্ট্রোলারে এটা হচ্ছে একটা ছোট্ট আইসি, এটা হচ্ছে মাইক্রো প্রসেসরের চেয়েও ছোট একটা আইসি, যার মধ্যে সবকিছু আছে। তাহলে তো সে অত কাজ করতে পারবে না। এটা হচ্ছে ছোট পরিসরে কাজ করা, যেমন আমি একটা ফ্যান কন্ট্রোল করতে যাচ্ছি, বা আমি একটা এসি কন্ট্রোল করতে যাচ্ছি, একটা রুম কন্ট্রোল করতে যাচ্ছি, এটার জন্য আমার খুব বেশি কাজ না, ওই স্পেসিফিক ওই কাজটা করার জন্য আমি একটা আইসি ব্যবহার করব। এই আইসি দিয়ে আমার কম্পিউটার দিয়েও আমি ওই কন্ট্রোল করতে পারতাম। তাহলে আমি যদি একটা ফ্যান কন্ট্রোল করতে চাই একটা কম্পিউটার দিয়ে, তাহলে কম্পিউটারের দাম কত পড়ে, এই ফ্যানের দাম কত পড়ে? কম্পিউটারের দাম হচ্ছে 25,000 টাকা, আর ফ্যানের দাম 2,000 টাকা। এখন ওই ফ্যান যদি আমি বলি যে আমার এটা হচ্ছে অটোমেশন একটা ফ্যান যার দাম হচ্ছে 30,000 টাকা, তাহলে খাবে? মার দেওয়া শুরু করবে। সো আমার মাইক্রো কন্ট্রোলারের তোমরা কল্পনা করতে পারবে না, এর প্রাইস মাত্র হচ্ছে বাংলাদেশে হচ্ছে সিঙ্গেল যদি তুমি বাজারে কিনতে যাও তাহলে 100-120 টাকা। 120 টাকা একটা তুমি একটা কম্পিউটার পেয়ে যাচ্ছ। আর তুমি যদি হচ্ছে চায়না থেকে নিয়ে আসো তাহলে তো 20 টাকা 30 টাকায় পাবা। 20-30 টাকা একটা কম্পিউটার পেয়ে যাবে, যেটা দিয়ে তুমি এরকম ফুল কন্ট্রোলিং এর কাজ করতে পারো। এই জন্য এটা খুবই ডিমান্ডেবল।
যে যদি তুমি এটার কাজ বোঝো তাহলে আমি যে কোনো কিছু ইচ্ছা করলে তুমি কন্ট্রোল করতে পারো। তাহলে মাইক্রো কম্পিউটার আর মাইক্রো কন্ট্রোলার দুইটা জিনিস কি তোমরা ক্লিয়ার হয়েছো? হ্যাঁ রকিব? ইয়েস স্যার। জি স্যার। Yes, sir. তো তাহলে মাইক্রো কম্পিউটার হচ্ছে বৃহৎ পরিসরে কাজ করে, আর কন্ট্রোলার ছোট্ট পরিসরে একটা ইন্ডিভিজুয়াল কাজ করার জন্য সে ব্যবহার হয়। আচ্ছা, একটা মাইক্রো কন্ট্রোলারে সাপোজ আমি একটা ফ্যান কন্ট্রোলারের প্রোগ্রাম ঢুকাই রাখছি, এখন যদি চাই যে এখানে আমি অন্য একটা প্রোগ্রাম দেব, তাহলে কিন্তু আগের প্রোগ্রাম মুছে যাবে। ঠিক আছে? কে সজীবের ওখান থেকে হচ্ছে না রকিবুলের কাছ থেকে আসছে? আচ্ছা, সো তাহলে আছে আমার কন্ট্রোলার, মাইক্রো কন্ট্রোলারের যেটা বলছিলাম যে মাইক্রো কন্ট্রোলারের থেকে আমরা হচ্ছে এরকম ছোট পরিসরের একটা কাজ করার জন্য, কোনো ইন্ডিভিজুয়াল কাজের জন্য আমি এটা ব্যবহার করব। সাপোজ আমি যদি ওর ভিতরে একটা ফ্যান কন্ট্রোলের কোনো প্রোগ্রাম লোড করে থাকি, এখন চাচ্ছি যে ওখানে আরেকটা ফ্যান আমি অ্যাড করলাম, তাহলে সেটারও কন্ট্রোল করব। সেটা করতে গেলে কিন্তু আগের প্রোগ্রাম মুছে ফেলতে হবে। আগের প্রোগ্রাম মুছে ওর সাথে প্রোগ্রাম অ্যাড করলা বা করলা, যে নতুন প্রোগ্রাম তোমাকে দিতে হবে। সো সে এট এ টাইম একটার বেশি প্রোগ্রাম নিয়ে কাজ করতে পারে না। আর আমি একটু আগেই বলছি আমরা কম্পিউটার দিয়ে মাল্টিপারপাস কাজ করতে পারছি। একটা সফটওয়্যার ইনস্টল করছি, আরেকটা সফটওয়্যার যখন দিচ্ছি বা ওই সফটওয়্যারও আছে, আমি আরেকটা সফটওয়্যার দিলাম, তখন ওই ডিভাইস বা ওই পার্ট নিয়ে আমি কাজ করতে পারছি। সো কম্পিউটার দিয়ে আমি বৃহৎ পরিসরে মাল্টিপারপাস কাজ করতে পারছি, কিন্তু মাইক্রো কন্ট্রোলার দিয়ে আমি সিঙ্গেল কাজ করতে পারবো। হ্যাঁ, হতে পারে সিঙ্গেল বলতে আমি পুরো রুমের কন্ট্রোল করব, সেটাও আমি মাইক্রো কন্ট্রোলারে আমি করতে পারবো, কিন্তু আমাকে প্রোগ্রাম একটা প্রোগ্রামের মধ্যেই থাকতে হবে, দুটো প্রোগ্রাম হলে হবে না। এই একটা প্রোগ্রাম ওই আইসির ভিতরে আমাকে লোড করতে হবে। আইসির ভিতরে প্রোগ্রাম লোড করবো কি করে? এটা হচ্ছে একটা ইন্টারেস্টিং একটা কথাবার্তা না? আইসির ভিতরে আমার প্রোগ্রাম লোড করা, এটা তো আসলে কিভাবে সম্ভব? কি কথা বলো না কেন? না স্যার, সম্ভব না স্যার। কেন সম্ভব না? স্যার আইসির ভিতরে প্রোগ্রাম, জি স্যার যাবে তো, কিন্তু স্যার বেশি করে কি করা যাবে? বেশি কোন প্রশ্ন আসলো কেন? মানে প্রোগ্রাম যে লোড করব আইসির ভিতরে, আমাকে এই যে প্রোগ্রামটা আমি যে ভাষায় আমি প্রোগ্রামটা লিখি, এখন আমরা আসি যে একটা আইসি তো আসলে সিম্পল একটা আইসিটা দেখতে কেমন হবে, এরকম একটা আইসি, তাই না? এটা তো আমার একটা হার্ডওয়্যার, তাই না? সাপোজ এটা হচ্ছে একটা মাইক্রো কন্ট্রোলার আইসি। এই আইসিটা তুমি বাজার থেকে নিয়ে আসলা, এখন এই আইসির ভিতরে তুমি প্রোগ্রাম করবা কি করে, তাই না? স্যার ওই যে আইসির ভিতরে, জি স্যার বলেন। এই আইসির ভিতরে প্রোগ্রাম করতে গেলে আমাদেরকে আগে বাজার থেকে বুঝতে হবে যে তুমি কোন কোম্পানির আইসি কিনেছো। মাইক্রো কন্ট্রোলারের বিভিন্ন কোম্পানি আছে, আমি এটা নেক্সট দিন তোমার স্লাইড দিয়ে বুঝাবো। তা যে কোম্পানির তুমি আইসি বাজার থেকে তুমি নিয়ে আসলা, সাউন্ড শুনতে পাই না রকিবুল, কেন? কি হয়েছে ওর? ও মেসেজ দিচ্ছে সাউন্ড শুনতে পাচ্ছে না। না স্যার ঠিক আছে, সাউন্ড সমস্যা নেই। সাউন্ড তো স্যার ক্লিয়ার আছে। আচ্ছা, সো এই বাজার থেকে যে তুমি আইসিটা নিয়ে আসলা, আইসি বিভিন্ন ব্র্যান্ডের আছে, যেমন ইন্টেলের আছে এই মাইক্রো কন্ট্রোলার আইসি। স্যার এইটা আছে স্যার আইসি কে স্যার ওই যে বার্নার দিয়ে বার্ন করার পরে যদি কোনো ইয়া থাকে ওর ভিতরে, বার্ন করার পরে তারপরে কম্পিউটার দিয়ে প্রোগ্রাম করা যায় তো স্যার? আচ্ছা, আমি ওইটাই ক্লিয়ার করছি একটু। ও এই আইসি বাজার থেকে আমি সাপোজ নিয়ে আসলাম হচ্ছে কয়েকটা কোম্পানি মানে পপুলার, যার ভিতরে আছে অ্যাটমেল কোম্পানি। হ্যাঁ, অ্যাটমেল আছে, আরেকটা আছে মাইক্রোচিপ কোম্পানি, আর ইন্টেল। সবচেয়ে বেশি পপুলার হচ্ছে অ্যাটমেল, সেকেন্ড হচ্ছে মানে মাইক্রো কন্ট্রোলারের দিক থেকে। মাইক্রো প্রসেসরে কিন্তু আবার ইন্টেল বেস্ট, তাই না? কিন্তু মাইক্রো কন্ট্রোলারে অ্যাটমেলটা হচ্ছে বেস্ট, এরপরে আসছে মাইক্রোচিপ কোম্পানি, আর পরে হচ্ছে ইন্টেল বা আদার্স অনেকগুলো কোম্পানি আছে। এই যে অ্যাটমেল কোম্পানি, যখন আমি তার মাইক্রো কন্ট্রোলার আইসি কিনলাম, সাপোজ অ্যাট মেগা একটা নাম দিলাম, অ্যাট মেগা
ATmega8 এটা হচ্ছে একটা অ্যাটমেল কোম্পানির আইসি নাম্বার, ঠিক আছে? এটা 8 বিটের একটা মাইক্রো কন্ট্রোলার আইসি, আবার 16 বিট আছে, 20 বিট আছে, 64 বিট আছে, বিভিন্ন ধরনের মডেল আছে। এটা নিয়ে আমরা নেক্সট দিন দেখব। এই অ্যাটমেল কোম্পানির এই আইসিটা আমি বাজার থেকে কিনে নিয়ে আসলাম। এই আইসিটা যখন আমি বাজার থেকে কিনে নিয়ে আসলাম, তখন আমার কাজ কি? প্রোগ্রাম করা। আইসিতে তো আর প্রোগ্রাম করতে পারবো না, এর জন্য আমাকে একটা কম্পিউটারে সফটওয়্যার ইউজ করতে হবে। সো ওই অ্যাটমেল কোম্পানিরই একটা সফটওয়্যার আছে, এটা হচ্ছে অ্যাটমেল স্টুডিও বলা হয়। এই অ্যাটমেল স্টুডিও সফটওয়্যারে আমরা যখন ইনস্টল করবো, ওখানেই একটা প্ল্যাটফর্ম আছে, ওই প্ল্যাটফর্মে তুমি ইউজ করতে পারবা যে কোন ল্যাঙ্গুয়েজ তুমি ব্যবহার করে প্রোগ্রাম করবে। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা জানি যে আমরা সবচেয়ে সহজ হচ্ছে আমাদের প্রোগ্রামিং সি। সো আমরা সি দিয়ে করতে পারি, সি প্লাস প্লাস দিয়েও কেউ করতে পারে। আবার কেউ ইচ্ছা করলে এই যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যেটা আমরা করলাম, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের প্রোগ্রাম করা একটু কঠিন, যেহেতু এটা মেশিনের কাছাকাছি ভাষা, একটু বুঝে অনেক বড় কোড করতে হয়। হ্যাঁ, সো এরকম ভাষা চিহ্নিত করে আমরা প্রোগ্রাম ওখানে লিখবো। সাপোজ আমরা সি প্রোগ্রামিং এ প্রোগ্রাম লিখলাম, এখন একটা প্ল্যাটফর্ম, এটা হচ্ছে সফটওয়্যারে আমরা প্রোগ্রাম লিখলাম, ঠিক আছে? সফটওয়্যারে যখন প্রোগ্রাম লিখলাম, এই প্রোগ্রামটা সাপোজ আমরা একটা ফ্যান কন্ট্রোলারের প্রোগ্রাম, এই প্রোগ্রামটা আমি এই আইসির ভিতরে দেবো কি করে? আইসি প্রোগ্রাম দেওয়ার জন্য এই প্রোগ্রাম যখন আমি সিতে লিখলাম, এটাকে আমাকে কি করতে হবে? ওই যে বলছিলাম যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে হবে প্রোগ্রামটা। এই প্রোগ্রামের ফাইলটার এক্সটেনশন হবে ডট হেক্স। তোমরা যেমন হচ্ছে দেখছো না যে এমএস ওয়ার্ডের ফাইলের এক্সটেনশন কি? ডট ডিওসি ডক। যেমন ইমেজের এক্সটেনশন কি? জেপিইজি। তারপরে ভিডিও যে তোমরা দেখো যে ভিডিওর MP3 MP4, তাই না? এগুলো হচ্ছে MP4 হচ্ছে ভিডিওর জন্য। এরকম বিভিন্ন ধরনের এক্সটেনশন আছে। তাই এই ফাইলটাকে কনভার্ট করে এই হেক্স এক্সটেনশনে, মানে হেক্সাডেসিমাল কোডে কনভার্ট হয়ে যাবে। যখন তুমি ওখানে কনভার্টার একটা অপশন আছে ওই সফটওয়্যারে, তাহলে যে নামে তুমি দিছিলা সেই নামের একটা এক্সটেনশন হয়ে ডট হেক্স নামে তোমার ফাইলটা তৈরি হবে। এই প্রোগ্রামের এই হেক্স ফাইলটা, এটা হচ্ছে সি তে করছিলা, কিন্তু কনভার্ট হলো কিসে? হেক্সে। তাহলে এই হেক্সাডেসিমালের এই ফাইলটাকে তুমি কি করবা? এই আইসির মধ্যে দিবা। এই আইসির ভিতরে দিতে গেলে তোমাকে তো আইসির সাথে তো আর এটা আমি ফু দিলে যাবে না, একটা আইসিটাকে একটা ডিভাইসের উপরে রাখা হয়, যেটাকে বলা হয় বার্নার, আইসি বার্নার বা প্রোগ্রামার, ঠিক আছে? প্রোগ্রামার বা বার্নার, এই প্রোগ্রামারের উপরে আইসিটা বসাতে হয়, ঠিক আছে? আর এই প্রোগ্রামারের সাথে এখানে আছে, যেমন আমরা প্রিন্টার যদি আমরা কাজ করি, প্রিন্টারের সফটওয়্যার দিয়ে আছে, আমার কম্পিউটারকে চেনাই দিই না যে এটা হচ্ছে প্রিন্টার, তাহলে তো প্রিন্ট কাজ করবে না। যেমন কিবোর্ড অটোমেটিক ডিটেক্ট করে, যেমন এই যে আমি ওয়াকাম বোর্ডটা আমি যে কাজ করছি, এই বোর্ডটাকে আমাকে অবশ্যই কম্পিউটারকে চিনাইতে হয়েছে, এর জন্য আলাদা একটা সফটওয়্যার দিয়ে তাকে চিনাইতে হয়েছে। ঠিক এই প্রোগ্রামারকেও তার নিজস্ব একটা সফটওয়্যার দিয়ে কম্পিউটারকে চিনাই দিতে হয়, তখন কম্পিউটার চিনবে, বা কম্পিউটারের সাথে ওর ওই যে পোর্টে ইউএসবি পোর্টের সাথে, কম্পিউটার ইউএসবি পোর্টের সাথে কম্পিউটার, তাই না? ইউএসবি পোর্টের সাথে কানেক্ট আছে। এই মাইক্রো কন্ট্রোলার আইসিটা এর উপরে বসায় ইউএসবির সাথে আমরা এটা কানেক্ট করে এর নিজস্ব সফটওয়্যার দিয়ে, ওখানেই লেখা আছে প্রোগ্রাম লোড করো বা আনলোড করো, প্রোগ্রাম দেখতে পাবা, প্রোগ্রাম লোড করতে পারবা, বিভিন্ন অপশন এই প্রোগ্রামারের সফটওয়্যারের ভিতরে ওগুলো সব বলা আছে। সো ওই সফটওয়্যারের মাধ্যমে এই প্রোগ্রামটা, এই বার্নারের মাধ্যমে প্রোগ্রামটা কিসের মধ্যে চলে যাবে? আইসির ভিতরে প্রোগ্রাম। তারপরে আইসির ভিতরে যখন প্রোগ্রাম চলে গেল, এখন আইসি তুমি কোন পিনে কি লাগাইছো, কিভাবে করছো, সেটা তো প্রোগ্রামে বলেছো যে আমি, হ্যাঁ, সেই অনুযায়ী আমি হার্ডওয়্যারের কানেকশন দিয়ে দিলেই এখন হয়ে যাচ্ছে। তখন আর এই সব কিছু আর লাগবে না, শুধু আইসিটাকে নিয়ে আমরা কাজ করতে পারবো। হচ্ছে মূলত আমার আছে প্রসিডিউর। আমরা এটা হচ্ছে আমরা দেখব যে এই বার্নার দিয়ে কিভাবে বার্ন করে, ঠিক আছে? এটা বার্ন করে আমাদের আইসির ভিতরে কিভাবে প্রোগ্রাম লোড করা হয়। এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। এটা হচ্ছে তোমরা এইভাবে নিও না, তোমরা কোর্স হিসাবে, ইউনিভার্সিটি সাবজেক্ট হিসাবে না নিয়ে এটা মনে করবা যে তোমার লাইফের একটা পার্ট। এটা যদি তুমি শিখতে চাও, এটা হচ্ছে তোমার একটা অপরচুনিটি, এখান থেকে তুমি শিখতে পারবা, ঠিক আছে? সো সবাইকে নেক্সট ক্লাসের থেকে একটু কেয়ারফুলি এটাতে আসতে বলো। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে মাইক্রো কন্ট্রোলার নিয়ে আমরা কাজ করব। হ্যাঁ, মাইক্রো কন্ট্রোলার যেহেতু আমাদের
নিজেদের ক্যারিয়ারের জন্য কাজে লাগবে। এই মাইক্রো কন্ট্রোলারের কোর্সই হচ্ছে তুমি অন্য জায়গায় কোর্স করতে যাও 16,000 টাকা তোমার কোর্স ফি নেবে, ঠিক আছে? সো তাহলে বা 20,000 বা 10,000ই নিই, তাহলে এই যে কোর্স ফি আলাদা করে তোমাকে দিয়ে শিখতে হবে। আমি তোমাদেরকে এটা একদম পরিপূর্ণভাবে ইউনিভার্সিটি সিলেবাসের বাইরেও আমি তোমাদেরকে শেখাবো। যদি ইউনিভার্সিটি সিলেবাসে কিন্তু মাইক্রো কন্ট্রোলারের পার্টটা খুব বেশি নেই, মাইক্রো প্রসেসরের উপরে জোর দেয়া। তা আমি তোমাদেরকে মাইক্রো কন্ট্রোলারের পার্টটা বেশি জোর দেবো, দিয়ে মাইক্রো কন্ট্রোলার দিয়ে তোমরা যেন ভবিষ্যতে তোমাদের ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে পারো সেটা আমি কাজ করাবো, ঠিক আছে? তো স্যার এটার তো একটা সফটওয়্যার লাগবে স্যার, তাই না? হ্যাঁ, সবগুলো আমি বলবো। ওই যে বললাম যে জি অ্যাডমিনিস্ট্রেটিভ স্যার। সফটওয়্যারটা লাগবে। জি স্যার, এটার নামটা যেন কি স্যার? অ্যাটমেল স্টুডিও, ঠিক আছে? আমি নেক্সট দিন সব বলবো। হ্যাঁ, অ্যাটমেল স্টুডিও এটা হচ্ছে এই মাইক্রো কন্ট্রোলারের জন্য কাজ করে। বা এখন আবার মাইক্রো কন্ট্রোলারের জন্য আলাদা একটা জিনিস আছে, এটাকে বলা হয় হচ্ছে আরডিনো, ঠিক আছে? আরডিনোতে যে আরডিনো কিন্তু আসলে মাইক্রো কন্ট্রোলার না, আরডিনো একটা বোর্ড, একটা সার্কিট বোর্ড। হ্যাঁ, ওই আরডিনোর ভিতরে হচ্ছে মাইক্রো কন্ট্রোলার আছে। দিয়ে কয়েকজন ছেলে ওদের এই যে ইউনিভার্সিটির যে ফাইনাল ইয়ারের প্রজেক্ট থাকে না, এই প্রজেক্ট জমা দেওয়ার জন্য ওদের যখন চাপ দিল, ওরা হচ্ছে একটু অলস টাইপের ছেলে ছিল আর কি, এরাই হচ্ছে আসলে তো পরে সাকসেস হয়। 4 জন ওদের প্রজেক্ট যখন ইউনিভার্সিটিতে জমা দিতে হবে, তখন ওরকম প্রজেক্ট যখন পায় না, তখন ওরা চিন্তা করলো যে আমরা আসলে একটা বোর্ড তৈরি করি, এই যে মাইক্রো কন্ট্রোলারে যে কোড করা লাগে এই কোডটাকে একটু সহজ করে মানুষের সামনে কিভাবে ধরা যায়। এই যে বার্নার লাগছে আলাদা, তাই না? আলাদা সফটওয়্যার লাগছে, বার্নারের একটা সফটওয়্যার লাগবে, আবার প্রোগ্রাম করার জন্য একটা আলাদা সফটওয়্যার লাগছে, আবার মাইক্রো কন্ট্রোলার আইসি আলাদা লাগছে। সো এই যে 3টা কম্বিনেশন যদি আমি সব একসাথে সেট করে দিই, আমি একটা সফটওয়্যার দিয়ে আমি সবকিছু কন্ট্রোল করতে পারবো, এবং প্রোগ্রামগুলো আরো সহজ করে মানুষের সামনে যদি তুলে ধরা যায়, এরকম চিন্তা করে ওরা একটু ব্রেনই ছিল। আসলে যারা একটু ফাজিল টাইপের হয় ওরা একটু ব্রেনও হয়, ঠিক আছে? ক্লাসে তেমন বেশি সময় দিত না, বাট ওদের মাথা ছিল, ওই মাথাটাকে কাজে লাগায় ওরা তখন করলো কি, এই তোমার মাইক্রো কন্ট্রোলারটাকে, ওই আইসিটাকে একটা বোর্ডের তৈরি করলো, যে বোর্ডটার নাম দিল আরডিনো বোর্ড, ঠিক আছে? এখন বিশ্বে এই আরডিনো বোর্ডটা এত পপুলার হয়ে গেছে, সমস্ত স্টুডেন্টরা, তুমি নেটে সার্চ দিবা আরডিনো বেসড প্রচুর প্রজেক্ট, যত মাইক্রো কন্ট্রোলার প্রজেক্ট সার্চ দিবা সব আরডিনো আসবে। এবং আরডিনোতে প্রোগ্রাম করা অনেক সহজ। আমি 2টার কম্পারিজন দেখাবো তোমাদের, যে আমাদের ইয়েতে নরমাল র কোড করা, এই যে এভিআর এ অ্যাটমেলে বা যে কোনো টাইপ বা মাইক্রো চিপের ওদের আইসিতে, যে আইসিতে তুমি প্রোগ্রাম করতে চাও না কেন, অনেক বেশি কোড করতে হয়, একদম র প্রত্যেকটা পার্ট তাদেরকে বোঝাতে হয়। বাট আমাদের আরডুইনোতে ওই জিনিসগুলো সব ওরা হচ্ছে ফাংশন ডিক্লেয়ার করে ভিতরে হচ্ছে ওরা ওই সবগুলো বলে দিয়ে ওরা সহজ কিছু তোমাকে হেডার করে দিয়েছে, সহজ কিছু ফাংশন দিয়ে দিয়েছে। তোমরা জানো যে একটা হেডারের মধ্যে সমস্ত কিছু রাখতে হয়, তাই না? ওরকম রেখে ওরা নতুন করে একটা সফটওয়্যার তৈরি করছে, যে সফটওয়্যারের নামও দিয়েছে আরডুইনো, ঠিক আছে? তখন তোমাকে আর ওই এভিআর এর জন্য এভিআর সফটওয়্যার, মাইক্রোচিপের জন্য মাইক্রোচিপ সফটওয়্যার, এরকম করে এভিআর স্টুডিও লাগবে না, প্রোগ্রামার সফটওয়্যার লাগবে না, আইসি ওর উপরে বসানো কোন ফরম্যাটে বসাতে হবে, উল্টা হয়ে গেল না সোজা হয়ে গেল, তাই না? সো এই সব কোনো কিচ্ছু লাগবে না, ওই একটা বোর্ডেই শুধু ইউএসবি একটা পোর্ট কানেকশন আছে, ইউএসবি কেবলটা কম্পিউটারের সাথে সেট করো, ওদের একটা সফটওয়্যার তৈরি করে দিয়েছে আরডুইনো সফটওয়্যার। সফটওয়্যারটাও ভারী না, এটা ছোট সফটওয়্যার, এই সফটওয়্যার দিয়ে তুমি হচ্ছে ইজিলি প্রোগ্রাম করতে পারবে, ঠিক আছে? তো সো আমরা আরডুইনো নিয়েও কাজ করব, আরডুইনো কাজ আমরা দেখবো। আরডুইনো যদি তোমরা দেখো, আরডুইনো খুব সিম্পল প্রোগ্রাম, এটা একদম মানে সি প্রোগ্রাম, ওরাও সি প্রোগ্রামিং ইউজ করছে, বাট সি প্রোগ্রামিং এর সবচেয়ে সহজ পার্ট, একদম বেসিক যার ধারণা আছে সেই এই প্রোগ্রাম করতে পারে। সো ঘাবড়ানোর কোনো কারণ নাই ইনশাআল্লাহ। তাহলে আমরা নেক্সট দিন হচ্ছে এটা নিয়ে কাজ করব। হ্যাঁ, তোমরা হচ্ছে এখানেই এই চ্যাটে হচ্ছে সবাই ইন্ডিভিজুয়াল তার রোল নাম্বার গুলো দিয়ে দাও, ঠিক আছে? আমি হচ্ছে ক্লাস শেষ করব, একটু যদি কারো কথা থাকে তাহলে একটু কারো কথা থাকলে কথা বলতে পারো। স্যার এখানে চ্যাটে রোল নাম্বার দিব? হ্যাঁ হ্যাঁ, এখানে চ্যাটে বলুন। আচ্ছা।
আর যে যে এসে চলে গেছে দুই একজন থাকলে সিআর সাহেব দায়িত্ব নিয়ে ওদেরকে ওদের রোল গুলা ওখানে দিয়ে দেয়। স্যার কালকে কি ক্লাস হবে? না না যারটা সে দিবা না, কালকে তো আর ক্লাস হচ্ছে না, কালকে যেহেতু তারাবি আছে তো না, কালকে জি থেকে স্যার। আমরা হচ্ছে আমাদের ওই যে নতুন রুটিন অনুযায়ী হবে। হ্যাঁ জি স্যার। নতুন স্যার রুটিন আমি অনুযায়ী আপনাকে তো আমাদের রোল দিয়েছি স্যার, কিন্তু প্রাইভেটলি দেখাচ্ছে কেন? এভরিওয়ান তো দেখায় না। কি প্রাইভেটলি করে রাখছি তাই? স্যার এটা কোথায় থেকে ঠিক করবো স্যার? প্রাইভেটলি হ্যাঁ তোমার রোল পেয়েছি প্রাইভেটলি দিয়েছে মৌমিতা প্রাইভেটলি। জি আচ্ছা স্যার। প্রাইভেটলি মৌমিতা প্রাইভেটলি হ্যাঁ তোমারটা পেয়েছি 16 রোলটা। দিব কোথা থেকে? আমি তো কিছু বুঝতে পারছি না। বাবলু কোলে তুমি আর কি পাবা, ওখানে চ্যাট অপশন আছে এই ইয়েতে জুম ক্লাউডে। পাইছি স্যার, এভরিওয়ান করছি। ওখান থেকে আচ্ছা যারা পাচ্ছ না তার আইডি থেকে মেসেঞ্জারে রোল দিয়ে দাও। ওকে সবাই দিয়েছো মেবি? জি স্যার। আমি তাহলে ক্লাস শেষ করছি। হ্যাঁ ওকে ভালো ওকে থাকবা। স্যার, আসসালামু কালকে থেকে আলাইকুম। রমজান আসছে, ইনশাআল্লাহ একটু বেশি বেশি করে নামাজ রোজা পড়ো, বাসায় তারাবি পড়তে হবে মেবি, সো একটু হচ্ছে সেইভাবে ছেলেরা একটু আর বাইরে তো আর যাইতে পারছো না, জন্য করো, সাবধানে থেকো, নবীদের কথা ঠিক আছে? তো আল্লাহ হাফেজ, ইনশাআল্লাহ সামনের দিন দেখা হবে। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ইয়ে সিয়ার সাহেব যে কয়জন নাই তাদের রোলগুলো মানে নাই বলতে যারা এখানে জয়েন করছিল আজকে, হ্যাঁ আজকে জয়েন করছিল যারা, তাদের রোলগুলো তুমি আলাদা করে দেখো, এখানে যারা দেয় নাই তাদেরটা দিয়ে দিও। হ্যাঁ